ফ্রেন্ড বা রিকোয়েস্ট করে পাঠিয়েছিলাম। মেসেঞ্জারে যোগাযোগ করুন। হ্যাঁ, না হয়তো সবসময় দেখা হয় না। ঠিক আছে, আমি চেষ্টা করবো এটাকে আপনার দেখার। হ্যাঁ, ওকে স্যার, ওকে ওকে, থ্যাংক ইউ স্যার। শুরু করে দিতেন। আর স্যার আমি একটু একটু কথা বলতে চাই, 1 মিনিট। জি 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 স্যার। কথাটা হচ্ছে এই, যে সবার কাছে আমার বিনীত আবেদন, সেটা হচ্ছে যে আমাদের এখানে অনেকেই আছেন যারা 60-এর উপরে বা 60-এর কাছাকাছি বয়স আছে। যেহেতু রেগুলার ক্লাস হচ্ছে, সেই জন্য আমাদের চেষ্টা করতে হবে 11:30টার মধ্যে যেভাবে হোক ক্লাস শেষ করতে। কারণ ব্যাপার হচ্ছে প্রশ্ন জিজ্ঞাসা সারা জীবন থাকবে। কিন্তু আমরা এই অসুস্থ যদি আমরা হয়ে পড়ি, আর এটা 251তম রাত জাগা হয়ে গেছে আমাদের। ফলে এই পাগলের মতো 1:30টা 2:30টা এইগুলো কিন্তু আমাদের যারা নবীন চিকিৎসক তাদেরও এটা ভাবা উচিত প্রশ্ন করার আগে, যে এই মানুষগুলোকে এতক্ষণ জাগিয়ে রাখাটা উচিত কিনা। ফলে এটা আপনারা সবাই এটা অন্যভাবে নেবেন না। এটা আমি সুস্থ ভাবে এই ক্লাসগুলো চালাবার জন্য আমরা চেষ্টা করছি। এবং এই দেখুন রাইসুল আহ, উনি অসুস্থ হয়ে পড়েছে, তা সত্ত্বেও উনি চলে আসছে। তার মানে কি, ভালোবাসা সবারই আছে, ভালোবাসা মানে অত্যাচার নয়। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে শরীরের উপর অত্যাচার, তো শরীর তো কাউকে ছাড়ে না অত্যাচার করলে। তারপরে আজকে ক্লাসটা রাইসুল ইসলাম শুরু আহ, করলেন, কিন্তু পরবর্তীকালে আমাদের চালিয়ে নিতে হবে। আর ওইদিক দিয়ে আবার সাগরের একটা সমস্যা হচ্ছে, পাশে বিয়ে হচ্ছে, ওখানে ওর একটা অসুবিধা আছে। তারপরে ব্যাপারটা হচ্ছে যে আমরা মোটামুটি একটা জায়গা পর্যন্ত আমরা করতে চাই। আমাদের এই জায়গাগুলো বুঝতে হবে, বয়সটা বুঝবে। যদি লং টার্ম যদি সুবিধে বা সুযোগ সুবিধা বা শিক্ষা পেতে হয়, তাহলে আমাদের বাঁচিয়ে রাখতে হবে। কারণ এখানে আমরা 60-এর কাছাকাছি অধিকাংশই হয়ে গেছে, অনেকেই হয়ে গেছে যারা সিনিয়র আছে, বা 60-এর উপরে। ঠিক আছে, এটাকে অন্যভাবে নেবেন না। এটা ব্যোমকেশ দা বলতো, ব্যোমকেশ দা, লালুদা, হ্যাঁ হ্যাঁ লালুদা, হ্যাঁ বেশি খাবি তো কম খা। এইটা হচ্ছে ব্যাপার, বেশি খাবি তা কম খা। রেখে আচ্ছা রেখে খেলে অনেক দিন ধরে খাওয়া যাবে তো। স্যার, এবার স্যার আমি জি, আমি তাহলে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আমরা আসলে এখানে অলরেডি আমরা প্রায় 60 জনের মতো অলরেডি জয়েন করে ফেলছি। আশা করি আমাদের অমরনাথ স্যার যে কথাগুলো বলেছেন আমরা সেটা আমরা মানবো, সেই প্রত্যাশাই থাকলো। আর যেহেতু 10টা 15 বেজে গেছে, অলরেডি 17 বেজে গেছে, আমি স্যারকে অনুরোধ করবো। আর তার আগে রেগুলার আমরা যে কথাটা বলি, মাইক্রোফোন এবং আহ কি বলে ভিডিওটা আপনারা অন করবেন না প্লিজ, অনুরোধ রইলো। তো স্যার, ডক্টর নীলকমল বর্মন স্যার, আপনি শুরু করে দেন প্লিজ স্যার। নমস্কার, আসসালামু আলাইকুম। আজকে এপিসোডের 5ম অধ্যায়ে যে জার্নির কথা আমি বলেছিলাম, বা জার্নিটা আমাদের চলছে, ম্যানার্কি টু মেনোপজ, এ বিগ জার্নি অফ এ ফিমেল, তো সেটার আজকের যে উপস্থাপনা, সব থেকে আগে আমি ডক্টর রাইসুল ইসমাইল খানকে ধন্যবাদ জানাচ্ছি এবং তার কাছে কৃতজ্ঞ যে তার শারীরিক অসুবিধা সত্ত্বেও তিনি এইভাবে অনুষ্ঠানটা পরিচালনা করছেন। বলে ডক্টর অমরনাথ স্যার যেটা বললেন বা পার্থপ্রদীপ স্যার যেটা মেনে নিলেন, সেটা তো আমি খুব সমর্থন করি। তার কারণ হচ্ছে, লং জার্নি করতে গেলে কিন্তু আমাদের রয়ে শয়ে একদিনও সবকিছু সেই সোনার হাঁসের
পেট কেটে ডিম বের করার মতো, তাতে কিন্তু সোনার হাঁসটা নষ্ট হবে। মানে আমরা যারা প্রাপ্তবয়স্ক হয়ে গেছি, মানে বার্ধক্যের জায়গা দাঁড়িয়ে আছি, তারা যদি অসুস্থ হয়ে পড়ি, তখন দেখা যাবে যে এটাকে আর চালিয়ে নিয়ে যাওয়া যাবে না। তাহলে দেখা যাচ্ছে যে আমরা সবাই যেটা সহমত হচ্ছি যে ক্লাসের টাইমটাকে একটু হলেও কমাবো। হ্যাঁ, কারণ আমরা তো রেগুলারই তো বসছি, তাহলে আমাদের অত কি দরকার পড়েছে যে একদিন অতটা চাপ নেবার। তো ঠিক আছে, আসুন আমরা শুরু করছি আজকের ডিজিজেস অফ ইউটেরাস, অর্থাৎ ইউটেরাসের সমস্ত রোগ সমূহ। আমি হয়তো এটাতে সমস্ত রোগ বলতে পারবো না, কারণ সমস্ত রোগ বলবো কি করে, আমি তো নিজেই জানি না। তো প্র্যাকটিক্যালি যে সকল রোগগুলো আমরা পাই বা আমরা প্র্যাকটিস করতে গিয়ে যে সকল সমস্যার সম্মুখীন হচ্ছি, বা তার ট্রিটমেন্ট আমরা কিভাবে করব, তার প্রগনোসিস, তার ডায়াগনোসিস, তার ইটিওলজি, তার ক্লিনিক্যাল ফাইন্ডিংস, ক্লিনিক্যাল ফিচার, এবং সব থেকে যেটা আমাদের ব্যাপার হচ্ছে ম্যাথমেটিক অ্যানালাইসিস, এবং তার সাথে কেন্ট রেপার্টরির কোন জায়গায় আমরা খুঁজলে সেটাকে পাবো, এইটা সম্বন্ধে যদি আমি একটা সুস্পষ্ট ধারণা দিতে পারি আমার ছাত্রদেরকে বা যারা হোমিওপ্যাথিকে ভালোবেসে এখানে নিয়মিত আসেন তাদেরকে, তাহলে সেইটুকুই আমার কাছে যথেষ্ট বলে মনে হবে। আর এই সঙ্গে আমি সব থেকে আগে আরেকবার ধন্যবাদ জানাবো ডক্টর এস.এম. জাহাঙ্গীর স্যারকে, যিনি রিপ্রোডাক্টিভ অর্গান নিয়ে আমার পরের দিনই ক্লাস নেন। তিনি যদি ঠিক তিনি যেভাবে আজকে পড়াচ্ছেন, তাতে আমি খুবই খুশি যে আমার বলাটা অনেকখানি সহজ হয়ে যাচ্ছে, কারণ আমি তো আর সেভাবে ডেমনস্ট্রেট করতে পারছিলাম না। তাহলে ওনার ক্লাস আর আমার ক্লাসটা যদি সামঞ্জস্যভাবে যদি একই সাথে চলতে থাকে, তাহলে দেখা যাবে আমাদের এই শিক্ষাদান, যেটা শিক্ষাদান তো হয় না, আমাদের যে আলোচনা যেটা, এটাকে কিন্তু আমরা আরো সুন্দরভাবে নিয়ে যেতে পারবো। তো আমি রিকোয়েস্ট করব আপনারা অন্তত ডক্টর জাহাঙ্গীর স্যারের ক্লাসগুলোকে শুনুন। তাতে হবে কি, শুধু রিপ্রোডাক্টিভ অর্গান সম্বন্ধে জানতে পারবেন তা নয়, তিনি ফিজিওলজি বলছেন, অ্যানাটমি বলছেন, সারফেস অ্যানাটমি বলছেন, তার সাথে সাথে আমি যে জায়গাগুলোকে নিয়ে আলোচনা করছি সেটাকে আশা করি আরো বেশি সুস্পষ্ট হয়ে যাবে। তো যেটা ওনার চ্যাপ্টার, তবু আমি বলতে বাধ্য হচ্ছি যে ইউটেরাস যেটা মহিলাদের থাকে, সেই ইউটেরাসে কিন্তু 3টে লেয়ার আছে। কারণ আজকে আমার মূল টপিকস হচ্ছে, আগের দিনে যেরকম ছিল পিসিওডি অর্থাৎ ওভারি নিয়ে আমি সবকিছু বলেছিলাম, আজকে বলবো আমি ইউটেরাস নিয়ে। তাহলে ইউটেরাসটা হচ্ছে সম্পূর্ণ একটা বেলুনকে উল্টে দিলে রাখলে, একটা ফোলা বেলুন কি একটা ফুলিয়ে রাখার পরে বেলুনের হাওয়া বেরিয়ে গেলে বেলুনটা যেরকম হয়ে থাকে, ঠিক সেরকম একটা বেলুনের অবস্থা প্রি গ্যাস্টেশন পিরিয়ড এবং আফটার গ্যাস্টেশন পিরিয়ড এটা হয়ে থাকে, এটা আমরা সবাই কিন্তু জানি। তাহলে লেয়ার তো হচ্ছে 3টে। সব থেকে বাইরের যেটা লেয়ার সেটাকে আমরা বলছি পেরিমেট্রিয়াম, মাঝখানটাকে বলছি মায়োমেট্রিয়াম, আর ভিতরেরটাকে বলছি এন্ড্রোমেট্রিয়াম। আজকের আমরা যেটাকে আলোচনা করব তার ম্যাক্সিমামে কিন্তু এন্ডোমেট্রিয়াম নিয়ে, অর্থাৎ ভিতরের লেয়ারের সংক্রান্ত বা তার আনুষঙ্গিক জিনিসগুলোকে নিয়ে, সমস্যাগুলোকে নিয়ে, এবং খুব প্রয়োজন হলে হয়তো আমি বাইরের অর্থাৎ পেরিমেট্রিয়াম নিয়ে দু একটা কথা বলতে পারি। তো সব থেকে আগে যে রোগটাকে নিয়ে আমরা বলবো, যে আকসার যে রোগটা আমাদের কাছে রুগীরা আমাদের কাছে আসে, দেখবেন যে সকল মহিলারা আসছে আমাদের এই হোমিওপ্যাথি ট্রিটমেন্টের জন্য, তাদের মূল কথা কিন্তু কয়েকটা। সেটা কি, মাত্র 4টে মূল কথা নিয়ে তারা আসে। কি কি না, তলপেটে তাদের ব্যথা হচ্ছে, পেটের তলপেটে বা পেটের নিচের দিকে তাদের একটা সিভিয়ার যন্ত্রণা। এবার যন্ত্রণার নেচার বিভিন্ন হতে পারে, কিন্তু তারা একটা মূলত একটা ব্যথা নিয়ে আসে, একটা ভারবোধ নিয়ে আসে, একটা ভ্যাজাইনাল ডিসচার্জ নিয়ে আসে, ইরেগুলার ব্লিডিং নিয়ে আসে, এবং তারপরে যেটা সেটা হচ্ছে ইনফার্টিলিটি। এই 4টের বাইরে মহিলারা যে খুব কম সময়ই আমাদের কাছে আসে। এবার এইখান থেকে কিন্তু বুঝে নিতে হবে আমাদের যে এই 4টা সমস্যার সাথে কি কি রোগের কি বলবো সম্পর্ক আছে। মূল সমস্যা কিন্তু 4টে। আইদার তার ইরেগুলার ব্লিডিং হচ্ছে, তলপেটে একটা ব্যথা হচ্ছে, কিছু ভ্যাজাইনাল ডিসচার্জ হচ্ছে, এবং কি অনেকদিন হচ্ছে তার ছেলেপুলে কোনো কিছু আসছে না। এখান থেকে কিন্তু আমাদের আস্তে আস্তে বুঝতে হবে যে পেশেন্টের কি কি রোগ হলে তারা এইরকম একটা সমস্যার সম্মুখীন হয় বা চিকিৎসকের কাছে এসে পৌঁছতে পারে। পিরিয়ডের শুরুতে তার মায়েরা অনেক সময় বুঝিয়ে দেন যেরকম হয় মা, এটা নিয়ে কোনো চিন্তা নেই, হয়তো বেশি হতে পারে, কম হতে পারে। কিন্তু যখন দেখা যায় যে সত্যি একটা ভয়ঙ্কর জায়গায় উপস্থিত হয়, মারা যখন আর ঠিক স্থির থাকতে পারে না, তখন আসে। আর আজকে আমি যে জায়গাগুলো আলোচনা করব, সেটা জেনারেলি তার আর একটু পরে, মানে কনজুগেল লাইফ যখন শুরু হয় তখন থেকে যে সমস্যাগুলো হচ্ছে, অর্থাৎ বিয়ে হবার পর শ্বশুর বাড়িতে গিয়ে সে যে ধরনের সমস্যাগুলো সম্মুখীন হচ্ছে, ম্যাক্সিমাম সময় দেখা যাবে যে তখন এই রোগের আধিপত্যটা বেশি হয়। তার ভিতরে সব থেকে প্রথমে যেটা বলছি সেটা হচ্ছে সার্ভিসাইটিস।
সার্ভিসাইটিসটা আর কিছু নয়, সার্ভিক্সের একটা ইনফ্লামেশন। সার্ভিক্স তো আমরা বলেছি যে ইউটেরাসের মুখটাকে বলা হয় অস এবং তার পরের অংশটাই হচ্ছে সার্ভিক্স, অর্থাৎ শক্ত মোটা মতো যে জায়গাটা, যার ভিতরে একটা পিন হোলের মতো একটা জায়গা থাকে, যার ভিতর দিকে স্পার্ম ঢুকে ফার্টিলিটি করতে পারে। তাহলে সার্ভিক্সে অনেক সময় দেখা যায় যে বেশ কিছু ধরনের গন্ডগোল দেখা যায়। এখানে দেখুন, এলোপ্যাথি শাস্ত্র মতো এটাকে দুভাগে ভাগ করা হয়েছে, যে অ্যাকিউট সার্ভিসাইটিস এবং ক্রনিক সার্ভিসাইটিস। এটা কিন্তু কখনো আমাদের হোমিওপ্যাথির ওই মায়াজম বা ক্রনিক মায়াজম বা অ্যাকিউট মায়াজম বা ক্রনিক ডিজিজ বা অ্যাকিউট ডিজিজ নিয়ে কখনো মাথা ঘামাবেন না, কারণ এটার সাথে ওটার কোনো সম্পর্ক নেই। এখানে অ্যাকিউট মানে হচ্ছে প্র্যাকটিক্যালি অ্যাকিউট, আর ক্রনিক মানে হচ্ছে যেটা দীর্ঘদিন ধরে আছে। তাহলে এই যে ক্রনিক সার্ভিসাইটিস বলুন বা অ্যাকিউট সার্ভিসাইটিস বলুন, প্রথম অবস্থা হচ্ছে তার ইটিওলজিটা কি, যে কেন হয়। আমাদের এই সকল শাস্ত্র বা অ্যালাইড সাবজেক্ট পড়তে গেলে আমাদেরকে প্রথমে জানতে হবে ইটিওলজি, যে কেন হয়। তো সেখানে আমরা পাচ্ছি কি, যে পেলভিক ইনফ্লামেশন। পেলভিকে যদি কোনো প্রকার ইনফ্লামেশন হয়, ইনফ্লামেশন মানে হচ্ছে প্রদাহ হয়, এখানে দুটো কথা থাকে, একটা হচ্ছে ইনফ্লামেশন, একটা হচ্ছে ইনফেকশন, একটা হচ্ছে সংক্রমণ, একটা হচ্ছে প্রদাহ, দুটোর ভিতরে কিন্তু আকাশ পাতাল পার্থক্য আছে। এখানে কি হচ্ছে না, এখানে আমরা পাচ্ছি পেলভিক ইনফ্লামেশন। সেটা কেন থাকতে পারে, অনেকগুলো কারণে হতে পারে। গণকক্কাল ইনফ্লামেশন হতে পারে, আমাদের অ্যাবর্শনের পর এক প্রকার যদি বায়োজেনিক ইনফ্লামেশন বলা হয় সেটা হতে পারে, টিউবারকুলার ইনফ্লামেশন হতে পারে, বা হার্পিস ভাইরাসের দ্বারা কিন্তু কখনো কখনো ইনফ্লামেশন হতে পারে। তবে সব থেকে বেশি যেটা হয় সেটা হচ্ছে নাইজেরিয়া গনোরির দ্বারা যেটা হয়, অর্থাৎ গণকক্কাল ইনফ্লামেশনটা কিন্তু সব থেকে এখানে মূলত মানে মুখ্যত সেটি দেখা যায়। আর কিছু ইনফেকশন হয়, সেটা হচ্ছে কখন না, ইনফেকশন ডিউরিং চাইল্ড বার্থ। বাচ্চার জন্মের পর অনেক সময় যদি প্রপার হাইজিন আমরা যদি ওখানে মেনটেন না করতে পারি, বা যে সকল ফোর্সেপ বা অন্যান্য ভাবে যেটা ডেলিভারি করানো হয়েছিল, বা যে সকল ইনস্ট্রুমেন্ট ইউজ করা হয়েছিল, সেগুলো যদি কোনো প্রকার ইনফেক্টেড হয়ে থাকে, তাহলে কিন্তু এই ধরনের পেলভিক ইনফ্লামেশনের একটা হিস্ট্রি আমরা পাবো পরবর্তী ক্ষেত্রে, যখন সে তার সার্ভিসাইটিস নিয়ে আমাদের কাছে এসেছে। আরেকটা কি হয় না, অ্যাবর্শন। অ্যাবর্শন বিভিন্ন ধরনের অ্যাবর্শন আছে। তার ভিতরে বেশ কিছু ধরনের অ্যাবর্শনের ক্ষেত্রে কিন্তু আমরা এই ধরনের, সেটা যদি স্পন্টিনিয়াস হয়, নিজের থেকে যদি হয়ে গিয়ে থাকে, বা আমরা যদি এমটিপি মানে অর্থাৎ মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি, অর্থাৎ আইন মোতাবেক আমরা সরকারের অনুমতি নিয়ে বা রুগীর স্বার্থে রুগীকে বাঁচানোর জন্য, অথবা কোনো অবৈধ পরিস্থিতি থেকে বাঁচানোর জন্য আমরা যে সকল এমটিপি করি, সেখানে যদি কোনো প্রকার ভুল ভ্রান্তির ব্যাপার থেকে থাকে, তখন কিন্তু এই ধরনের ইনফেকশন হবার ব্যাপার থাকে। সেটাকে অ্যাবর্শন না বলে আমরা মেডিকেল টার্ম বলে আমরা এমটিপি বলি, মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি, অর্থাৎ প্রেগনেন্সিটাকে রান করতে না দিয়ে সেটাকে স্থগিত করে দেওয়া। আরেকটা হয় কি, ইনস্ট্রুমেন্টাল লেসারেশন। সেই জিনিসটা কি না, যে যন্ত্রপাতি ব্যবহার করা হয়েছে সেইটা থেকে যদি কোনো প্রকার আঘাত টাঘাত লেগে গিয়ে ছড়িয়ে টড়ে গিয়ে যদি সার্ভিসাইটিস হয়, তো এই ঘটনাগুলো ঘটতে পারে। এবার আমরা কি কি পাবো সেখানে, আমরা সেখানে প্রথমে পাবো মিউকোপুরুলেন্ট ডিসচার্জ, অর্থাৎ মিউকাস মেমব্রেনের মতো প্রচন্ড দুর্গন্ধযুক্ত বেশ কিছু স্রাব, অর্থাৎ থ্রু ভ্যাজাইনা এই ধরনের স্রাব আমরা রেগুলার পাবো। যেটা প্রথমে যেটা বলেছিলাম ডিসচার্জ, এখানে কিন্তু পিরিয়ডের সাথে খুব একটা গন্ডগোল নেই, কারণ এটা পিরিয়ডের বাইরের সমস্যা, এটা সার্ভিক্সের একটা ইনফ্লামেশনের অবস্থা। আমরা যদি ক্লিনিক্যাল ফিচারের কথা ভাবি, তাহলে আমরা কি কি পাবো, আমরা কি কি দেখতে পাবো। আমরা যদি স্প্যাকুলা দিয়ে আমরা যদি দেখি, তাহলে দেখবো যে রেড ইডিওমেটাস অফ সার্ভিক্স, অর্থাৎ সার্ভিক্সের মুখটা লাল রঙের হয়ে গেছে, ফোলা মতো হয়ে গেছে, সেখান থেকে পুরুলেন্ট মানে দুর্গন্ধযুক্ত ইয়েলো ডিসচার্জ বেরোচ্ছে, এবং সেখানে এক প্রকার বেশ ভয়ঙ্কর ধরনের ইনফেকশন দেখা দিয়েছে। এইরকম একটা পরিস্থিতিকেই কিন্তু আমরা বলতে পারবো যে সার্ভিসাইটিস। এই সার্ভিসাইটিস নিয়ে কিন্তু আমরা নিয়মিত রুগী পাই, এবং অনেক রুগী পাই। এই সার্ভিসাইটিস যাদের হয়ে থাকে, তারা কিন্তু অনেক সময় দেখা যাবে যে সন্তান ধারণ করতে পারে না, কারণ ওই ইনফেকশনের জন্য স্পার্ম কিন্তু সেখানে গিয়ে নষ্ট হয়ে যায়। ভ্যাজাইনাল পিএইচ এর গন্ডগোলের জন্য এত কিছু ঘটনা ঘটে থাকে। তো এটা কিন্তু একটা মোরলেস খুব কমন জিনিস। তো যে সার্ভিসাইটিস সম্বন্ধে আমি খুব ছোট্ট করে বা যেটা বললাম, অর্থাৎ কতগুলো ব্যথা, ইরেগুলার, দেখবেন আমি প্রত্যেকটা রোগ নিয়ে যখন আলোচনা করব, ওই ইরেগুলার ব্লিডিং, ব্যথা থাকবে, ভ্যাজাইনাল ডিসচার্জ থাকবে, এবং একটা ইনফার্টিলিটি, বাচ্চা আসবে না। কিন্তু এইখান থেকে যদি আমরা ঠিকভাবে ঠিক সেই জায়গাটাতে যদি পৌঁছতে না পারি, রোগের জায়গাটাকে, তাহলে কিন্তু আপনি কিন্তু অনেক সময় বোকা হয়ে যাবেন। কেন বোকা? কারণ দেখুন, পেশেন্টরা এখন ইউএসজি যুগে, আজকে মডেল, যেটা আমি অনেকবার বলেছি তবু আমাকে বলতে হচ্ছে, যে এই
আল্ট্রা মডার্ন যুগে তারা যখন বা নেট সার্চ করে আপনার কাছে আসবে, যদি একটা রোগের নাম বলে আর আপনি যদি ঠিক সেটাকে না জানতে পারেন, তখন কিন্তু ওই সম্ভ্রান্ত রোগীদের কাছে আপনি কিন্তু বিভ্রান্ত হয়ে রয়ে যাবেন, কারণ তারা তো আপনার চেয়ে বেশি শিখে এসেছে। অতএব সেই জিনিসটা ট্যাকেল করার জন্য প্লাস তার গ্রস প্যাথোলজিটাকে বোঝার জন্য আমাদেরকে কিন্তু এই ধরনের টার্মগুলো এবং তার প্রগনোসিস কি এবং কি হয় কি হয় না এবং লিমিটেশন অফ দ্য হোমিওপ্যাথি, হোমিওপ্যাথি লিমিটেশন চেয়ে বড় ব্যাপার আমার লিমিটেশন তো আরো বেশি। হয়তো হোমিওপ্যাথি পারে কিন্তু আমি তো পারি না, আমি তো সে রাঙ্কের ডাক্তার নই। তাহলে এই জায়গাগুলো কিন্তু আমাদের বুঝে এগোনো উচিত। তো যখন আমরা এই ধরনের ইনফ্লামেশন অর্থাৎ সার্ভিসাইটিস এর কথা পাবো, সেটা অ্যাকিউট হোক পুরনো হোক, আমরা যে সকল মেডিসিনের গুলো কথা ভাববো সেটা কিন্তু সরাসরি আপনারা কেন্টে চলে যান। কেন্টের জেনাইটেলিয়া ফিমেলের 719 পাতা লক্ষ্য করে দেখুন, সেখানে লেখা আছে ইনফ্লামেশন। আমি একদম আপনাদের সুবিধার জন্য বই খুলে বলছি যে জেনাইটেলিয়া ফিমেল, তারপর ইনফ্লামেশন চলে যান। ইনফ্লামেশন দেখুন প্রথমের দিকে ওভারির কথা লাগলো, লাস্টের দিকে দেখুন লেখা আছে ইউটেরাস। অর্থাৎ ইউটেরাসের যে ইনফ্লামেশন, এই জায়গাটাতে সব থেকে বড় মেডিসিন দেখুন দেওয়া আছে, যেগুলো হচ্ছে এপিস, আর্সেনিক, বেলেডোনা, ক্যান্থারিস, সাবাইনা, হ্যাঁ, সিকেলিকর, পালসিটিলা, এভাবে বিভিন্ন ওষুধের কথা বলা আছে। যেহেতু ইনফ্লামেশন নিয়ে বলতে গিয়ে আমি একটু আগে বললাম যে ওখানকার একটা ধরনের ইনস্ট্রুমেন্টাল ল্যাসারেশন হয়, যদি সেইখানে যদি কোনো প্রকার ব্লিডিং হয়ে গিয়ে থাকে বা হিস্ট্রি অফ ব্লিডিং থাকে, সেখানে কিন্তু চায় না যতটা ভালো মেডিসিন লেবারের পর অর্থাৎ আফটার কনফাইনমেন্ট মানে হচ্ছে প্রসূতি ডেলিভারির পর যে সকল মেডিসিন গুলো ভালো কাজ করে সেটা হচ্ছে নার্স ভূমিকা, স্যাবল আর সিকেলিকর। এখানে কিন্তু দেখুন ডক্টর অমরনাথ স্যার চক্রবর্তীকে আমি অনেকবার ধন্যবাদ জানাচ্ছি এই জন্যেই যে উনি যেভাবে আমাদের মাথার ভিতরে ঢুকিয়ে দিচ্ছেন যে রেপার্টরি মানে হচ্ছে একটা নিউমারিক্যাল একটা অ্যানালাইসিস অর্থাৎ একটা যোগফল, কিন্তু সেই যোগফল দিয়ে কিন্তু কখনো আমরা মেডিসিন নির্বাচন করতে গেলে আমাদের ভুল হবে, আমাদের চাই টোটালিটি অফ সিমটম। কিন্তু ব্যাপারটা হচ্ছে এটাই, তিনি যেভাবে ফিজিওলজিটাকে আমাদের ঢোকাচ্ছেন আমাদের মাথার ভিতরে, যে ফিজিওলজি ছাড়া আমাদের প্রেসক্রিপশন করা কখনোই চলবে না বা আমরা করলে কিন্তু সফল হব না, ঠিক সেইভাবে কিন্তু যে আমি একই কথা বলতে যাচ্ছি যে রেপার্টরি কিন্তু পরে ওই মেডিসিনটা চলে এলো, আপনি সংখ্যা মিলিয়ে ফেললেন, রেপার্টরিতে যে ওষুধটা পেলে সেটা দিয়ে দেবো, সেটা কিন্তু আমাদের কখনোই ভাবা চলবে না। আমাদের এসেন্সটা বুঝতে হবে, আমাদের আনুষঙ্গিক অন্যান্য লক্ষণগুলোকে নিয়ে আমাদের এগোতে হবে। তবু আমাদের রেপার্টরি দরকার কেন? যাতে আর 5টা মেডিসিন আমাদের মন থেকে উড়ে না যায় বা আমরা অ্যাট এ গ্ল্যান্স যেন আরো 5টা মেডিসিনের কথা ভাবতে পারি। হ্যাঁ, অনেক অনেক মেডিসিন আছে যেটা আমরা ইউজ না করতে করতে আমরা ভুলে গেছি, দেখা গেল এরকম একটা জায়গাতে খুব বড় জায়গা, বড় একটা ভূমিকা নিতে পারে। তো সেই জন্য আমাদের কিন্তু এই রেপার্টরির দরকার হয়। আর সেই জন্য আমি কিন্তু প্রত্যেকটা এর শেষে, রোগের আলোচনার শেষে রেপার্টরির কোন জায়গায় ওটা পাওয়া যাবে, অর্থাৎ প্রকারান্ত আমি বলতে চাচ্ছি হোমিওপ্যাথি কতদিন আগে থেকে আধুনিকতা লাভ করেছিল বা ডক্টর কেন্ট আমাদেরকে কি পরিমাণে বিশ্লেষণ করে দিয়েছিলেন, এবং সেটা কিন্তু আমরা বুঝতে পারি এই গাইনির চ্যাপ্টারটাকে না বুঝতে পারলে কিন্তু আমরা কখনোই বুঝতে পারবো না। তো সার্ভিসাইটিস সম্বন্ধে আমাদের মোটামুটি একটা কনসেপশন হলো। এরপর যেটা চলে যাচ্ছি, যেটা আমরা আরো বেশি পাই, দ্যাট ইজ দ্য সার্ভাইকাল পলিপ। সার্ভিক্সের মুখে অনেক পলিপ, আমরা নেজাল পলিপ পেয়েছি, আমরা রেকটাল পলিপ পেয়েছি। পলিপ সম্বন্ধে তো হোমিওপ্যাথরা জানেন না এমন কোনো হোমিওপ্যাথ নেই। পলিপের আমরা বিচিত্র কার্যকলাপ আমরা করে এসেছি। পলিপ শক্ত থাকলে ক্যালকুলার ফ্লোর দিয়েছি, নরম থাকলে ব্যায়াটা কাপ দিয়েছি, বা স্পঞ্জি হলে থুজার মতো মেডিসিন দিয়েছি, বা আরো অন্যান্য অনেক মেডিসিন আছে যেটা আমরা লক্ষণ ভিত্তিক ভাবে দিয়েছি। অর্থাৎ এখানেও একটা ব্যাপার হয়ে গেছে, সার্ভিক্স যদি পলিপ হয়, এখানে তো আপনি জানতে পারছেন না সেটা হার্ড কি সফট, এখানে তো আপনি জানতে পারছেন না সেটা রাউন্ড শেপেড কি রাফ এন্ডেড। এইখানে হয় কি না, এখানে আমরা সরাসরি ভাবে ইউএসজি করালে সেখানে পলিপের নেচার এবং পলিপের আকৃতি অর্থাৎ তার স্ট্রাকচার, শেপ সমস্ত কিছু কিন্তু আমরা পেয়ে যাই। তো এখানে সার্ভাইকেল পলিপটা হচ্ছে দেখবেন একমাত্র খুব ম্যানার্কিতে যেটা মানে জাস্ট উপনীত হয়েছে, অর্থাৎ খুব কম বয়সের ক্ষেত্রে কিন্তু এটা পাওয়া যায়। রেয়ার কেস ইন কেস অফ আফটার মেনোপজ, মেনোপজের সময় কিন্তু এই জিনিসটা সমস্যাটা তৈরি করে না, সমস্যাটা তৈরি করে এই সার্ভাইকেল পলিপ, সেটা হচ্ছে সব থেকে বেশি কম বয়সে। এর ইটিওলজিটা কি? ওই মজার ঘটনা এখানেও, ইটিওলজি কিন্তু আননোন। কেন এই ধরনের পলিপ হয় সেটা কিন্তু এলোপ্যাথি শাস্ত্র মতে এখনো পর্যন্ত বলছে আননোন। দ্বিতীয় জায়গায় ওনারা লিখে রেখেছেন কিছু ইনফ্লামেশনের জন্য এইরকম ধরনের একটা গড়বড় হতে পারে।
আমরা হোমিওপ্যাথিরা সাইকোটিক মানে কি, সিফিলিটিক মানে কি, সিফিলিটিক সোরারও আমরা তো সেদিন আলোচনা করছিলাম, সোরারও গ্রোথ আছে, সিফিলিসের গ্রোথ আছে। আমি সেই জটিলতার তত্ত্বে আজকে যাব না, কারণ এটা আমার আজকের বিষয় নয়। যেহেতু সার্ভাইকেল পলিপ নিয়ে বলতে চাইছি, তখন আমরা কি কি ফিচার পাবো? না, আমরা পাবো ডিসচার্জ, আমরা পাবো একটা ভ্যাজাইনাল ডিসচার্জ পাবো, অ্যাবনর্মাল ভ্যাজাইনাল ব্লিডিং পাবো, আমরা পলিপস পাবো। আমরা যদি ফিঙ্গার করি তাহলে সেখানে কিন্তু সে রাফনেস বা স্মুথ বা ওই গ্রাফ লাইক মানে হচ্ছে কি, গ্রাফস মানে ওই যে আঙুরের মতো হয়তো একাধিক আমরা এরকম পেতে পারি। হ্যাঁ, আর একটা জিনিস হয় কি, যে ওই জায়গাটা স্প্যাকুলা দিয়ে যদি আমরা এক্সামিন করি তাহলে কিন্তু সার্ভাইকাল অস এর কাছে আমরা এই ধরনের পলিপ গুলো আমরা লক্ষ্য করতে পারি। এখানে হয় কি, কিছু ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস এর ব্যাপার থেকে যায়। সেটা হচ্ছে এন্ডোমেট্রিয়াল পলিপও যখন বেরিয়ে চলে আসে এরকম ভাবে সার্ভাইকাল পলিপের সাথে সম্পর্কযুক্ত, বা বেশ কিছু পলিপের যদি নিওপ্লাস্টিক গ্রোথ থাকে, অর্থাৎ যেটাকে ক্যান্সারাস বলা হয়, এরকমও কিন্তু এই জিনিসটা দেখা যায়। সেই ডায়াগনোসিসটা কিন্তু আমাদের অন্যান্য সাপোর্টিং প্যাথোলজিক্যাল রিপোর্টের মাধ্যমে বা টেস্টের মাধ্যমে কিন্তু আমরা আমাদের পৌঁছতে আমরা পারি। তাহলে দেখা যাচ্ছে যে এই যে আম, যেটা বলছিলাম যে সার্ভাইকেল পলিপ, যেটা আমরা প্রচুর পরিমাণে পেয়ে থাকি, বাইরে থেকে পেশেন্ট কিন্তু বুঝতে পারবে না সে কি বলবে। তার একটা উত্তর হবে পেটটা ভারী হয়ে থাকে, আর একটা হচ্ছে যে পেনফুল ইন্টারকোর্স, সহবাসের পর তার একটা যন্ত্রণা হয়, সহবাসের পর যন্ত্রণা হয়, অকেশনালি কিন্তু ব্লিডিংও হতে পারে। এইরকম পরিস্থিতিতে কিন্তু নিয়ে কিন্তু আপনার কাছে রুগীরা আসবে। তো যখন সার্ভাইকেল পলিপ যখন ইউএসজি করে কনফার্ম হয়ে গেলেন, তাহলে আমাদের মেডিসিনের কথা ভাবতে হবে। দেখুন, মেডিসিন আপনার কি হবে সেটা সম্পূর্ণ আপনার রোগী, আপনি বুঝবেন, কারণ আপনার টোটালিটি অফ সিমটম, আপনার মায়াজম, আপনার কনস্টিটিউশন সবকিছু নিয়ে। তবু আমাদের কিন্তু ওই জায়গাটা, ওই লোকাল সিমটম বলবো না, এটাকে কি বলবো, অর্গান বেসড বেশ কিছু মেডিসিন আছে যেটা একটা বিশেষ বিশেষ অর্গানের উপরে খুব বেশি ভাবে কাজ করে, সেটাকে কিন্তু আমাদের মনে রাখতে হবে। আর সেইটা সাফল্য এলেই দেখবেন এইখানে যতগুলো মেডিসিন বলা হবে না, কম বেশি সবই হচ্ছে সাইকোটিক এবং থুজাগোত্রীয় মেডিসিন গুলি কিন্তু সব থেকে বেশি এখানে আমাদের কাজ করে। তো ইউটেরাসের সার্ভিক্সে যদি আমরা এই ধরনের পলিপ পাই, অর্থাৎ আমি এটা পরিষ্কার বলে দিতে চাইছি যে আপনাদের কেন যদি থাকে তাহলে দেখুন 718 পাতায়, হ্যাঁ, এক্সপিরিয়েন্স সেন্সাস বলে একটা কথা লেখা আছে, সেরকম জায়গাতে বেস্ট মেডিসিন হচ্ছে ক্রিওজোট, মেডোরিনাম, নাইট্রিক অ্যাসিড, থুজা। দেখবেন প্রত্যেকটাই হচ্ছে ওই জেনারেল অর্গানের উপরে কাজ করার মতো একটা মারাত্মক ওষুধ। আর যেটা কলিফ্লাওয়ার লাইক হয়, যেটা আপনার স্প্যাকুলা দিয়ে আপনি দেখতে পাচ্ছেন, তাহলে কিন্তু গ্রাফাইটিস, ক্রিওজোট, ফসফরাস এবং থুজা সব থেকে ভালো মেডিসিন। আর ইউটেরাসের মধ্যে যদি পলিপ থাকে 743 পাতা আমি বলতে চাইছি, সেটা হচ্ছে বেলেডোনা, ক্যালকিরিয়া ফস এবং ফসফরাস, ওয়ান অফ দ্য বেস্ট মেডিসিন। তবে আপনার মেডিসিন হবে আপনার রুগীর জন্য, আমার কথা শুনে নয়, কিন্তু এটা কিন্তু আপনাদেরকে সবসময় মনে রাখতে হবে। তো প্রথমে বললাম সার্ভিসাইটিস, তারপর বললাম সার্ভাইকাল পলিপ, এবার আমি চলে যাচ্ছি সিস্ট অ্যান্ড অ্যাবসেস অফ দ্য বার্থোলিন ডাক্ট। এখানে সে আবার ডক্টর জাহাঙ্গীরকে আমি ডেকে আনতেই হবে, কারণ উনি সেদিন যেভাবে বার্থোলিন ডাক্টটা বুঝিয়ে দিলেন, তারপরে আমার যেন মনে হলো হ্যাঁ, এবার তো ছেলেরা যদি বুঝতে পারে যে বার্থোলিন ডাক্টের পরিস্থিতিটা কোথায়, বার্থোলিন গ্ল্যান্ডটা কোথায় অবস্থান করে এবং কখন কি পরিমাণে একটা সিক্রেশন করলে আমাদের ইন্টারকোর্সের ব্যাপারটা অনেক বেশি স্মুথ হয়, এই জায়গাটা কিন্তু যদি আমাদের ছাত্ররা জানতে পারে, তাহলে কিন্তু এই বার্থোলিন সিস্টের যে একটা, বার্থোলিন গ্ল্যান্ডে যে একটা সিস্ট হয় অথবা অ্যাবসেস হয়, সেটা সম্বন্ধে কিন্তু একটা সুস্পষ্ট ধারণা তাদের ভিতরে আসবে। এইখানে ব্যাপার হচ্ছে যে এইখানে সিস্টটা হয় কেন বা এই অ্যাবসেসটা হয় কেন, ম্যাক্সিমাম সময় দেখা যায় এখানে হয় ডিউ টু ট্রমা। যে ট্রমা বিভিন্ন কারণে হতে পারে, একটা আঘাত লেগে এই জিনিসটা হয়। তখন হয় কি, ওই যে সিক্রেশনটা হতো, সেই সিক্রেশনটা কিন্তু স্টপ হয়ে যায়, প্রিভেন্ট হয়ে যায়। ওই সিক্রেশন প্রিভেন্ট হতে গিয়ে একটা পদার্থ, লিকুইড পদার্থ বেরোতে না পেরে যদি ইনার সাইডে যে উজিং হচ্ছে মানে বা রসক্ষরণ হচ্ছে অথচ বেরোতে পারছে না, এই যে একটা পরিস্থিতি, এখান থেকে কিন্তু একটা তীব্র যন্ত্রণা তৈরি হয়, সোয়েলিং, সেই জায়গাটা ফুলে যায়, অনেক সময় পাস তৈরি হয়। হ্যাঁ, এবং ওই যে ট্রমার জন্য বললাম, আঘাতের জন্য। আর যদি কখনো প্রকার সেখানে যদি অ্যাবসেস হয়ে গিয়ে থাকে, তাহলে কিন্তু একটা ফোঁড়া হলে যেরকম ধরনের কষ্টগুলো হয়, ধপধপ ব্যথা থাকবে, জ্বালা পোড়া ভাব থাকবে, একটা জ্বর ভাব থাকবে, একটা ইনফ্লামেশন থাকবে, এই জায়গাগুলো কিন্তু আমাদের বুঝতে হবে বা এই লক্ষণগুলো আমরা পেতে পারি। আর একটা কি হয়, ওখানে ওখানে যদি আমরা পাস
অর্থাৎ পুজের যদি কালচার সেন্সিটিভিটি টেস্ট করি, তাহলে কিন্তু গণকক্কাল ইনফেকশন পাওয়ার সম্ভাবনা প্রবল পরিমাণে থাকে। তাহলে সিস্টের ক্ষেত্রে বার্থোলিন ডাক্টে সিস্ট যেমন হয়, সেখানে অ্যাবসেসও হয়। এলোপ্যাথির মধ্যে অ্যাবসেস যদি হয়, সেখানে ছুরি চালিয়ে সেটাকে ফোঁড়াটাকে কেটে ফেলা হয়। হোমিওপ্যাথিতে সেটা করা হয় না। হোমিওপ্যাথি তখন বলা হচ্ছে কি, অ্যাবসেসের জন্য কেন্টের 715 পাতা সব থেকে ভালো এবং সুন্দর মেডিসিন গুলো কিন্তু একদম অ্যাবসেস বলেই বলা আছে। সেখানে লেখা আছে কি, হিপার সালফার, মার্ক, নাইট্রিক অ্যাসিড, সিপিয়া এবং সালফার। আরেকটা হচ্ছে কোথায়, যেটা বললাম, যদি সিস্ট যদি বার্থোলিন গ্ল্যান্ডে হয় অথবা যদি একটু আশেপাশে হয়, মানে ভ্যাজানাল সিস্টের ব্যাপার যদি আমরা ভাবি, তাহলে কিন্তু লাইকোপোডিয়াম, পালসেটিলা, রোডোডেনড্রন এবং সাইলেসিয়া, মারাত্মক মেডিসিন। সাইলেসিয়া ফার্স্ট এড মেডিসিন। পেশেন্টের নেচারের সাথে যদি সেই জায়গাটাকে আমরা মিলিয়ে দিতে পারি। একে তো আমরা জানি যে সাইলেসিয়া রস ক্ষরণ থেকে বেরিয়ে আসার জন্য বা সাপুরেশন থেকে বাঁচানোর জন্য, বা যেখানে পুঁজটুজ জমে যায় সে পুঁজ শুকিয়ে দেওয়ার জন্য, যেটা খুব ভালো মেডিসিন। দেখবেন আসল ব্যাপারটা কি বলুন তো, আপনার লক্ষণ নেওয়াটা যদি ঠিক হয় এবং মেডিকেল নলেজ যদি আপনার ঠিক থাকে না, তাহলে দেখবেন আপনার মেডিসিন গুলো যেন ওই রোগিনীর মধ্যে সুন্দরভাবে মানে প্রস্ফুটিত হয়ে আছে। আপনার শুধু বুঝে নেওয়ার দরকার। সাইলেসিয়ার বার্থোলিন গ্ল্যান্ডের সিস্টটা কিন্তু ওই সাইলেসিয়া রোগীদেরই হবে। এটা একটা কিন্তু খুব মজার ব্যাপার আছে। এখানে মজার একটা ফিলোসফি আছে। দেখবেন খুব খেয়াল করে, এটা আমার বলা আজকে ঠিক হচ্ছে কিনা যায় না, কিন্তু আমাকে বলতে আমি বাধ্য হচ্ছি যেহেতু একটা ক্লাস। দেখবেন গ্রাফাইটিসের রোগীদের সেই ধরনের সিক্রেশন হয়, যে ধরনের সিক্রেশন গ্রাফাইটিস আমরা পেয়েছি, সাইলেসিয়া রোগীদের সেই ধরনের সিক্রেশন হয় যে সাইলেসিয়া রোগীদের সিক্রেশন আমরা বইয়ে পেয়েছি। গ্রাফাইটিসের রোগীদের সিক্রেশন কখনো সাইলেসিয়ার সাথে মেলে না, সাইলেসিয়া রোগীদের সিক্রেশন কখনো গ্রাফাইটিসের সাথে মেলে না। এই সাইকোলজি এবং এই চোখটা যদি বুঝে যেতে পারেন, তাহলে আপনাদের জীবনে কোনোদিন গ্রাফাইটিসের সাথে সাইলেসিয়ার ভুল হবার কোনো প্রকার সম্ভাবনা নেই। প্রত্যেকটা অ্যাঙ্গেল থেকে, যেদিক থেকে আপনি ফোকাস করুন না কেন, আপনি একটা মেডিসিনেই পৌঁছতে পারবেন। এটা একটা কিন্তু খুব আর্ট। সে আর্টটা আশা করি আমরা প্রত্যেকে শিখে নিতে পারবো আমাদের এই হোমিও দর্পণের সৌজন্যে। দেখ, পয়েন্ট হচ্ছে, এই যে সিস্টের কথা বললাম, সেখানে কিন্তু একটা নডিউলস, আমরা যদি কেন্টের রেপার্টরি দেখি 731 পাতায় আমরা কিন্তু নডিউলস এর কথা পাচ্ছি। সিস্ট আর নডিউলস তো এক নয়, কিন্তু সিমটমস গুলো যেহেতু নিয়ার অ্যাবাউট সেম, আমি সেই জন্য এখানে কিন্তু একটা ভ্যাজানাল সিস্টেম নোডুলস এর একটি মাত্র মেডিসিনের কথা উল্লেখ আছে, সেটা হচ্ছে অ্যাগারিকাস, যেটা আমি কিন্তু না বলে থাকতে পারলাম না। এরপরে ওই সমস্ত রোগীরা আরেকটু কিছু অস্বাভাবিক পরিস্থিতির শিকার হয়ে আপনার কাছে এসে পৌঁছবে। তখন দেখা যাবে কি, যে না, মনে করুন অ্যাবনর্মাল ইউটেরাইন ব্লিডিং হচ্ছে, ভ্যাজানাল একটা ডিসচার্জ হচ্ছে, এবং সার্ভাইকাল একটা লেসন সেখানে একটা দেখা দিয়েছে। প্রচন্ড করে মেট্রোরেজিয়া, অর্থাৎ দুবার ঋতুস্রাবের মাঝখানে আরেকবার আপনার স্রাব হচ্ছে। দেখা যাচ্ছে যে কয়েটাল স্পটিং বলে একটা কথা আছে, সহবাসের পর দেখা যাচ্ছে পার্টিকুলার একটা জায়গাতে আপনার ব্লিডিং হয়ে যাচ্ছে, বা সহবাসের পর ব্লিডিং হচ্ছে। সার্ভাইকাল আলসারেশনের কথা আমরা পেয়েছি, আর আপনি স্প্যাকুলা দেখলেন যে সত্যি সেখানে একটা আলসার হয়েছে। হ্যাঁ, ব্লাডি ডিসচার্জ হচ্ছে। আচ্ছা, এখানে আপনি কি করবেন? আমার তো মনে হয় একটা ডিজিজ ডায়াগনোসিসের খুব দরকার। দেখুন কতগুলো কথা বললাম বলুন তো, অথচ হামেশাই কিন্তু আমরা এই রোগীগুলো পাচ্ছি যে কি অ্যাবনর্মাল ইউটেরাইন ব্লিডিং হচ্ছে, তারপর একটা ভ্যাজানাল ডিসচার্জ হচ্ছে, সার্ভাইকাল একটা লেসন দেখা দিয়েছে, মেট্রোরেজিয়ার মতো একটা সমস্যা বলছে, পোস্ট কয়েটাল স্পটিং দেখা দিয়েছে, সহবাসের পরে কতগুলো রক্তের দাগের মতো পাওয়া যাচ্ছে, সার্ভাইকাল আলসারেশন দেওয়া যাচ্ছে। দেখুন প্রত্যেকটা কিন্তু খুব কমন জিনিস, কিন্তু মজার দেখুন, এইটাই কিন্তু হচ্ছে ক্যান্সারের লক্ষণ। সার্ভিক্সের ক্যান্সারের এর বাইরে কোনো লক্ষণ থাকে না। মানে আপনি অজান্তে যদি কোনো রোগী সারিয়ে ফেলেন, সেটা এরকম আমাদের গর্বের বিষয়। জেনে গেলে কিন্তু মুশকিলে পড়ে যাবেন এটা হচ্ছে ক্যান্সার। কিন্তু মুশকিল হচ্ছে ক্যান্সারের ট্রিটমেন্ট ওইভাবে কি একটু স্বাভাবিকভাবে নেওয়া যায়? আমার মনে হয় স্বাভাবিকভাবে নেওয়া উচিত নয়। কারণ যদি এটা ডিটোরিয়েট করে, যেটা ফার্স্ট স্টেজের জায়গায় সেকেন্ড স্টেজ বা কখনো যদি থার্ড স্টেজে পৌঁছে যায়, যদি ঠিক সময়ে যদি সেই আধুনিক চিকিৎসা স্বর্ণাপন্ন হয়ে যদি তাকে অপারেশন না করান, আমার মনে হয় রোগীর একটা ভয়ানক পরিস্থিতি হতে পারে। আমি সমর্থন করি এলোপ্যাথিক স্বাস্থ্যকে, আমি কেন সমর্থন করবো না? আমি হোমিওপ্যাথি করছি বলে আমি সব কি পেরে যাব? না, এই জায়গাটা যদি আমরা
দুজনের সম্মেলনে, কারণ আমাদের সাথে হয় কি, আমাদের প্রচুর এলোপ্যাথি ডাক্তারদের জানাশোনা থাকার জন্য আমরা খুব আলোচনা করতে পারি যে ভাই এই জায়গাটা থেকে আপনি দেখবেন না আমি দেখবো, আমরা খোলামেলা আলোচনা করি। যার জন্য হয় কি আমাদের এই চিন্তা ভাবনাটা আজকে অনেকখানি বদলে গেছে। হয়তো অনেকে এটাকে আমাকে সমর্থন করবেন, হয়তো করবেন না, কিন্তু আমার কাছে যেটা বাস্তব সত্য বলে মনে হয়েছে, আমি সেটাকে কিন্তু সবসময় চিরদিন কি কণ্ঠে, মানে ঔদ্ধত্য কণ্ঠে বলবো না, আমি কি বলবো না, বিনম্র কণ্ঠে আমি স্বীকার করার একটা ধৃষ্টতা দেখাই। এখানে আরেকটা জিনিস আমরা দেখি যে মাইল্ড টেম্পারেচার হাই আছে কিনা, আরেকটা জিনিস দেখি যে পেশেন্টের ভিতরে একটা মেলানকলিক টেন্ডেন্সি এসেছে কিনা, আরেকটা জিনিস দেখবো কি তার গ্রস ওয়েট লস হচ্ছে কিনা, মানে খুব দ্রুত তার ওয়েট লস হচ্ছে কিনা। সেই সাথে সাথে যেহেতু আজকে আমাদের ওই চিন্তা ভাবনাটাকে আমরা আধুনিক জায়গা আনতে পেরেছি, তখন আমরা করি কি, আমরা কতগুলো ব্লাড টেস্ট করাতে দিই। তার ভিতরে কি থাকবে, সিইএ, সিইএ থাকবে, সিএ 125 থাকবে, 15.3 থাকবে এবং প্রোল্যাক্টিন হরমোনের একটা টেস্ট থাকবে। এই চারটে টেস্ট করলে আমরা কিন্তু বুঝে যেতে পারবো যে রোগী যে কষ্টগুলোকে নিয়ে এসেছে তার সাথে ক্যান্সারের সম্পর্কটা কতখানি। যদি ক্যান্সার থেকে আমাদেরকে সেই ক্যান্সারের কথা ভেবেই কিন্তু এগোতে হবে, ওষুধ আমার যাই হোক, আমাকে কিন্তু সেই ম্যানেজমেন্ট করতে হবে, আমাকে সেই ডায়েট দিতে হবে, আমাকে সেই অন্যান্য ফেনোমেনন গুলোকে কিন্তু আমাদের মানতে হবে। এখানে দেখুন আবার সেই কেন্টের কথা, কেন্ট কতখানি আধুনিক ছিল। আমরা যদি তার 715 পাতায়, আমরা যদি তার 715 পাতায় চলে যাই, তাহলে কিন্তু আমরা দেখতে পাবো উনি এই ধরনের রোগের কথা বলছেন, ক্যান্সার ইউটেরাস। যদি আমি খুব ভুল না বলে থাকি, দেখুন তখনই কিন্তু 715 পাতার লেফট বাম দিকের কলমে কিন্তু ফিমেল জেনাটালিয়া ক্যান্সার ওভারিতে ছিল। আগের দিন ওভারি কথা বলেছি, আজকে দেখুন ইউটেরাসে ক্যান্সারের উপরে উনি কতগুলো মারাত্মক সুন্দর মেডিসিন বলেছেন, প্রত্যেকটা পলিক টেস্ট মেডিসিন। আমরা কিন্তু ভয় না পেয়ে যদি টোটালিটি অফ সিমটম করে এই জায়গাটাতে উপনীত হতে পারি, এবং যদি আমরা ফার্স্ট গ্রেডের রুগীটাকে পাই, তাহলে কিন্তু আমাদের খুব সুন্দর হবে। তার চেয়ে আরেকটা বড় ব্যাপার হচ্ছে, দেখুন যে জিনিসটা আমি প্রথমে বলেছিলাম, যখন ওই যে মূলত এই যে চারটে কষ্ট নিয়ে আপনার কাছে আসবে, সেই সময় যদি আপনি স্ক্রিনিং করিয়ে নিতে পারেন, যদি এই ধরনের সিএ করে বুঝে যেতে পারেন, মানে যে যে রোগটা এখনো তার দেখা দেয়নি, দুদিন পরে দেখা দিতে পারে, সেই জায়গাটাও যদি আমরা ডিটেক্ট করে দিতে পারি, তাহলে কিন্তু আমরা যেটা ডায়াথিসিসের কথা এতদিন বলে এসেছি, আমরা ক্যান্সারাস ডায়াথিসিস বলেছি, আমরা টিউবারকুলার ডায়াথিসিস এর কথা বলেছি, আমরা দেখবেন ডায়াথিসিস, অনেক ধরনের ডায়াথিসিস এর কথা বলা আছে। সেই ডায়াথিসিসটা যদি আমরা বুঝতে পারি এবং তার সাথে যদি আনুষঙ্গিক ভাবে তার ফ্যামিলিতে কারো ক্যান্সারের হিস্ট্রি আছে কিনা, কেউ ক্যান্সারে মারা গেছে কিনা, বা তার কি বলবো অন্যান্য বোন তাদের এই ধরনের কোনো প্রকার হিস্ট্রি আছে কিনা আমরা যদি নিতে পারি, তাহলে কিন্তু আমরা খুব সহজেই সেই রুগীটিকে সচেতন করতে পারবো। তাই নয়, আমরা রুগীটাকে কিন্তু এই জায়গা থেকে রক্ষা করতে পারবো বলে আমার কিন্তু বিশ্বাস। সেই জন্য সার্ভিক্সের ক্যান্সার আমরা প্রতিনিয়ত কম বেশি আজকে পেয়ে থাকি। বেশিরভাগ কাদের হয়, নালীপেড়াদের ভিতরে হয়, আরেকজন কারে হয়, যে যাদের অনেক সন্তান সন্ততি যারা ধারণ করেছে এবং তার সাথে যারা প্রপার হাইজিন মেনটেন করেনি, হ্যাঁ, তাদের কিন্তু এই ধরনের অবস্থাটা দেখা যায়। এবার বলছি লিওমাইমা অফ ইউটেরাস অথবা ফাইব্রয়েড টিউমার, এটা সবাই পেয়েছেন। আমরা একদম ব্লাইন্ডলি অরামিউন নেট্রেনাটামের দিয়ে তো তার সাধ্য করে ফেলেছি। অরামিউন নেট্রেনাটা মানে যখনই দেখলাম যে ইউটেরাসের টিউমার বা একটা গ্রোথ, সঙ্গে সঙ্গে আমরা দিয়ে দিলাম। কিন্তু আমরা আশা করবো আমরা তো হোমিও দর্পণ অন্তত সেই ধরনের ব্লাইন্ড জায়গায় গিয়ে কখনো পৌঁছবে না, কারণ ব্লাইন্ড হোমিওপ্যাথি কখনো আমাদের এই দর্পণ আমরা কখনোই কিন্তু সমর্থন করব না। তাহলে আমরা এই ধরনের ইউটেরাইন আমরা ফাইব্রয়েড টিউমারে আমরা কি পাবো, আমরা সেখানে পাবো যে এনলার্জমেন্ট অফ দ্য ইউটেরাস। ইউটেরাসটা কিন্তু যেহেতু সেখানে একটা টিউমার হয়েছে তার এন্ডোমেট্রিয়াম লেয়ারে, হ্যাঁ, সেটা কিন্তু বড় হয়ে যাবে, ইরেগুলার ব্লিডিং দেখা দেবে। দেখুন সেই একই কথা, কিন্তু সূক্ষ্ম সূক্ষ্ম পার্থক্যের জায়গাগুলোকে বলতে হবে। এখানে একটা ব্যাপার আছে যেটা এখনো পর্যন্ত কোনো ক্ষেত্রে আমি বলিনি, সেটা হচ্ছে কি ফ্রিকুয়েন্ট ইউরিনেশন, ঘন ঘন পেচ্ছাপ পাওয়ার একটা প্রবণতা। ইন কেস অফ প্রেগন্যান্সিতে যেরকম ফার্স্ট ট্রাইমেস্টারে যেরকম বারবার ফ্রিকুয়েন্ট মিকচারেশন হয়, এখানে যদি ফাইব্রয়েডে যদি টিউমার যদি ফাইব্রয়েড টিউমার যদি ইউটেরাসে হয়ে গিয়ে থাকে, তাহলে কিন্তু জায়গার অভাবে আপনার ইউরিনের ব্লাডের উপরে চাপ পড়ার জন্য কিন্তু ফ্রিকুয়েন্ট ইরিটেশন হবে, ইউরিনেশন হবে। আর একটা হচ্ছে ডিসম্যানুরিয়া থাকবে, হ্যাঁ,
এবং অকেশনাল পেন, অর্থাৎ কখনো কখনো সেই জায়গাটাতে ব্যথা হতে পারে। এই লক্ষণ পেলে কিন্তু আমাদের অতি অবশ্যই ইউএসজি, তার সাথে এমআরআই এবং হিস্টেরোস্কোপি করে আমাদের জেনে নেওয়া উচিত যে এই জায়গাটার কোনো প্রকার ওখানে প্রদাহ থেকে শুরু করে কোনো প্রকার টিউমার হয়েছে কিনা। আর একটা কথা খেয়াল রাখতে হবে, এরকম জায়গায় যদি আপনি সিবিসি করাতে যান, মানে কমপ্লিট ব্লাড কাউন্ট যদি করাতে দেন, তাহলে দেখা যাবে যে হিমোগ্লোবিনের পরিমাণ কিন্তু অনেকখানি কমে গেছে। যেখানে 15 থাকার কথা, সেখানে আমাদের বাংলার মহিলাদের আমি তো 11-12 আশেপাশেই তো দেখতে পাই, তাতে কিন্তু দেখা যাবে যে 10, 9, 8 পর্যন্ত নেমে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। অর্থাৎ এই জায়গাটা কিন্তু আমাদের খুব ভালোভাবে জানতে হবে। আর একটা জিনিস খেয়াল রাখবেন, কেন্টের 743 বাটা 743 তে ওখানে দেখুন সুন্দরভাবে পলিপাস ইউটেরাসের সম্বন্ধে সুন্দর সুন্দর মেডিসিনের কথা বলা আছে, এবং সেখানে টিউমারের কথা বলা আছে, ফাইব্রয়েড টিউমার বলা আছে, সেখানে সিস্টিক টিউমারের কথা বলা হয়েছে, এবং টিউমারের নেচারের উপরে যে কত ধরনের মেডিসিন হতে পারে সেই জায়গাগুলো মাঝে মাঝে ভাবি যে ডক্টর কেন্ট এই সময় জায়গাগুলোকে বুঝেছিলেন কি করে। তখন তো এইভাবে ইউএসজি ছিল না, আমি অন্তত পাইনি, আমার বলাটা কিন্তু ভুল হতে পারে। যাই হোক, আহ এই তাহলে আমরা ফাইব্রয়েড টিউমার সম্বন্ধে বললাম। এবার আমরা চলে যাচ্ছি কার্সিনোমা অব দ্য এন্ডোমেট্রিয়াম। কার্সিনোমা অব দ্য এন্ডোমেট্রিয়াম, এন্ডোমেট্রিয়ামের কার্সিনোমাতে আমরা কি কি অবস্থায় বা কি কি ধরনের জায়গাটা আমরা দেখতে পাবো। এটা কিন্তু খুব কমন ক্যান্সার। ফিমেলদের সব থেকে যেটা ক্যান্সার হয়, ইউটেরাইন ক্যান্সার বলতে আমরা যেটা বুঝি, সেটা হচ্ছে কার্সিনোমা অব দ্য এন্ডোমেট্রিয়াম। সেটা কিন্তু এই জেনারেটাল ট্র্যাক্টেই হয়ে থাকে। বয়স হতে হবে কম বয়সে নয়, কিন্তু কুমারীদের বা মধ্যবয়স নয়, মোটামুটি 50 থেকে 75 বছরের মধ্যেই মহিলাদের বেশি হবে। এবার কাদের বেশি হবে তার একটা সুন্দর হিসেব আছে। কাদের বেশি হবে না, দে হু আর ওবেজ, যারা বেশ মোটা সোটা। কাদের বেশি হবে না, যারা নালিপাড়া, অর্থাৎ যাদের কোনো সন্তান হয়নি। আর কাদের বেশি হতে পারে এই ধরনের কার্সিনোমা এন্ডোমেট্রিয়াম, সেটা হচ্ছে ডায়াবেটিস যাদের আছে। আর কার কার বেশি হবে না, পিসিওডি যাদের আছে, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, এখানে কিন্তু ডিজিজ নয়, হ্যাঁ, সিনড্রোম যাদের বেশি আছে। আর একটা কার দেখবো না, ব্রেস্টে যাদের ক্যান্সার আছে তাদের কিন্তু এই ধরনের এন্ডোমেট্রিয়াম লেয়ারে কিন্তু ক্যান্সার হবার সম্ভাবনাটা খুব বেশি হয়। এবং শেষের দিকে গিয়ে তারা তীব্র এক প্রকার যন্ত্রণা, পেটের মধ্যে তলপেটে বা এন্ডোমেট্রিয়াম লেয়ারে তীব্র যন্ত্রণা উপভোগ করতে পারে। এবং সেখানে কিন্তু সেখানকার যদি আপনার যদি করা হয়, এফএনএসি করা হয় বা বায়োপসি করা হয়, তখন কিন্তু নিওপ্লাস্টিক গ্রোথ সম্বন্ধে বা নিওপ্লাস্টিক যে চেঞ্জেস এসে থাকে সেটা সম্বন্ধে কিন্তু কনফার্ম করে দেওয়া যায়। তো এখানে আমরা এসেনশিয়াল অফ ডায়াগনোসিস কি পাবো, মানে আমরা কি কি জিনিস দেখে রোগটাকে মানে নিরূপণ করতে পারবো বাইরে থেকে, মানে কি বলছি যে রেডিওলজিক্যাল বা প্যাথোলজিক্যাল ফাইন্ডিংস ছাড়া। সেটা যে এসেনশিয়ালস অফ ডায়াগনোসিস, সেটা হচ্ছে কি না, অ্যাবনর্মাল ব্লিডিং ইন 80%, 80% মহিলাদের ক্ষেত্রে আমরা দেখবো অ্যাবনর্মাল ব্লিডিং। তখন আমরা করতে দিই কি, প্যাপস্মিয়ার। মজার ব্যাপার হচ্ছে প্যাপস্মিয়ার কিন্তু এখানে কিন্তু নেগেটিভ হয়, এবং অন্যান্য সেলগুলোকে কিন্তু খুব একটা বোঝা যায় না। কিন্তু যেহেতু এটা একটা ক্যান্সারাস কন্ডিশন, অথবা আমাদের কনফার্মেশন ডায়াগনোসিস হচ্ছে ওই CA 125, হ্যাঁ, তার সাথে কি থেকে গেল আমাদের ওই বায়োপসি বা এফএনএসি তো অনেক সময় আমরা দিতে পারি, সেই জন্য কনফার্মেশন ডায়াগনোসিস হচ্ছে বায়োপসি। আর ইউটেরাসের ক্যান্সারের উপরে আমরা যে সকল মেডিসিন পেয়েছি, এটা অবশ্য আমি কেন্টে সেভাবে পাইনি। আমি যেটা পেয়েছি সেটা হচ্ছে ফাটাক বলছেন আর্সেনিক, কোনিয়াম, ক্রিওজোট, ল্যাকেসিস, সিপিয়া এবং থুজা, অল দিজ আর বেস্ট মেডিসিন ইন কেস অফ ইউট্রেন ক্যান্সার। এবার এতক্ষণ যেটা বললাম সেটা হচ্ছে এন্ডোমেট্রিয়াম লেয়ারের ইউটেরিয়ান ক্যান্সার, যেটা ভিতরে অবস্থা ছিল। আর একটা ক্যান্সার যেটা পাওয়া যায় সেটা হচ্ছে কার্সিনোমা অফ দা ভালভা, অর্থাৎ বাইরের প্রদেশে, বাইরের দিকে যে জিনিসটা হয় সেটা হচ্ছে বলা হচ্ছে কার্সিনোমা অফ দা ভালভা। ভালভা তো ডক্টর জাহাঙ্গীর স্যার বলেছেন, বুঝিয়েছেন, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, হ্যাঁ। অতএব এখানে হয় কি যে এটা জেনারেলি দেখা যাচ্ছে অ্যাবাভ 50 ঊর্ধ্ব মহিলাদেরই কিন্তু এই ধরনের কার্সিনোমা অফ ভালভ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। সেই সঙ্গে ফ্যামিলি হিস্ট্রি বা অন্যান্য জিনিসগুলোকে তো আমাদের কনসিডার করতেই হবে। আর এখানকার এসেনশিয়াল অফ ডায়াগনোসিস কি, মানে আমরা মানে একটা ডায়াগনোসিস করার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ আমাদের লক্ষণটা কি হবে, যে হিস্ট্রি অফ জেনাইটেলিয়া ওয়ার্ড, অর্থাৎ জেনাইটেলিয়াতে অর্থাৎ যেহেতু আঁচিল,
আঁচিলের সম্ভাবনা থাকবে এবং ওই রকমের গ্রোথ দেখা দেবে। হ্যাঁ, এবং প্রলংড ভালভুলার ইরিটেশন উইথ প্লুরাইটিস, ক্রমাগত তীব্র সেখানে একটা প্রদাহ হবে, একটা অস্বস্তি ভাব থাকবে এবং সেখানে একটা চুলকানি থাকবে। পেশেন্ট লোকালি ডিসকমফোর্ট ফিল করবে এবং ব্লাডি ডিসচার্জ হবে, এবং সেই রকম জায়গা থেকে আমরা কিন্তু যদি সন্দেহজনক পরিস্থিতিতে থাকে, আসলে দেখুন একটা চোখের ব্যাপার থাকে, বাইরে থেকে তাকিয়ে কিন্তু একটা বলে দেওয়া যায় ওই পার্টিকুলার ভালভার এরিয়াটাকে দেখে বলা যায় যে এটা ক্যান্সারের জায়গা পৌঁছে গেছে কিনা। দেখবেন এখনো তো অনেক সিগারেটের বিজ্ঞাপনে বা বিজ্ঞাপন না, যেখানে বিক্রি হয় সেখানে মানে কনসাসনেস আনার জন্য তো লিখে দেয় যে ক্যান্সার এরকম। সেই ছবিগুলোকে যদি আপনারা খুব মন দিয়ে দেখেন, তাহলে কিন্তু আপনাদের একটা রাফলি একটা আইডিয়া এসে যাবে যে এইটা ক্যান্সারের জায়গা বা ক্যান্সারকে অতিক্রম করে যাচ্ছে কিনা। তার সাথে যদি আমরা এই ধরনের ডায়াগনোসিস করতে পারি, আমরা কিন্তু রুগীকে খুব সুন্দরভাবে একটা অন্তত পেনফুল ডেথ না দিয়ে পেনলেস ডেথ দেওয়ার দিকে এগিয়ে যেতে পারি। আমরা অতটাই বা ভাববো কেন? আমরা কেন তার আগের স্টেজগুলোকে আরোগ্যের দিকে নিয়ে যেতে পারবো না? আমরা নিশ্চয়ই আরোগ্যের দিকে নিয়ে যেতে পারবো যদি আমরা এই প্রত্যেকটা রোগের প্রত্যেকটা টার্ম সম্বন্ধে আমরা যদি একটুখানি সচেতন হই। এইবার শেষের পর্যায়ে এসে যেটা বলবো সেটা হচ্ছে এন্ডোমেট্রিওসিস। এন্ডোমেট্রিওসিস, এখানে দেখুন তিনটে কথা আছে, মজার কথা। এন্ডোমেট্রিওসিস, একটাকে আমরা বলি এন্ডোমেট্রাইটিস, আর একটাকে বলি অ্যাডিনোমায়োসিস। পুরোটাই কিন্তু ইউটেরাসের ঘটনা। অ্যাডিনোমায়োসিস কোনটা বলবো না, অ্যাডিনোমায়োসিস হচ্ছে সেটাই যখন এনলার্জমেন্ট অফ দ্য ইউটেরাস, ইউটেরাসের বাইরের দিকে অর্থাৎ যে অঞ্চলটা, তার যে বাইরের কভারিংটা যখন অস্বাভাবিকভাবে বড় হয়ে যায়, বেড়ে যায়, গ্রোথ দেখা দেয়, তখন সেই জায়গাটাকে আমরা বলবো অ্যাডিনোমায়োসিস। তার লক্ষণগুলো কি? আমরা পাবো কি ডিসম্যানোরিয়া অর্থাৎ পেন থাকবে, হ্যাঁ, হেভি প্রচুর পরিমাণে আমাদের পিরিয়ড হতে পারে, আর কি হবে একটা ক্র্যাম্পিং, একটা খিঁচুনি গোছের একটা ব্যথা থাকতে পারে, আর একটা কি হবে পেনফুল সেক্স, সহবাসের পর যন্ত্রণা হতে পারে, এবং এখানে কিন্তু আমরা অনেক সময় ইনফার্টিলিটি লক্ষ্য করি। তাহলে এই যে অ্যাডিনোমায়োসিস হচ্ছে, তাহলে কি দাঁড়ালো না, ইউটেরাসটা সম্পূর্ণভাবে বড় হয়ে যাওয়া, ফুলে যাওয়া। আমরা কেন্টে তাহলে কোথায় পাবো? আমরা কেন্টে 744 পাতায় পাবো ইউটেরাস সোলেন। দেখবেন ইউটেরাস সোলেনই কি আমরা পাচ্ছি আর্জেন্টাম নাইট্রিকাম, লাইসিন, ট্যারেন্টুলার মতো ভালো ভালো এবং বিখ্যাত সকল ওষুধগুলো আমরা পাচ্ছি। এবার কি বলছি, এতক্ষণ বললাম কি অ্যাডিনোমায়োসিস। এবার দেখুন এন্ড্রোমায়োসিস, এন্ড্রোমায়োসিস এবং এন্ডোমেট্রাইটিস। তাহলে এন্ডোমেট্রাইটিসটা কি আগে বলিনি? এন্ডোমেট্রাইটিসটা হচ্ছে ইনফ্লামেশন অফ দ্য এন্ডোমেট্রিয়াম লেয়ার ইনসাইড দ্য ইউটেরাস, অর্থাৎ ইউটেরাসের ভিতরে যে এন্ডোমেট্রিয়াম লেয়ার থেকে সেইটা যখন প্রদাহিত হবে, তখন সেটাকে আমরা বলবো এন্ডোমেট্রাইটিস। আর এন্ডোমেট্রিওসিস কখন বলবো? সেই প্রদাহটা যখন বেরিয়ে, মানে আপনার থ্রু সার্ভিক্স যখন বেরিয়ে এসে আউটার পার্টে যখন একটা ইনফ্লামেশন তৈরি করবে, সেরকম জায়গাকে আমরা বলবো এন্ডোমেট্রিওসিস। সেই এন্ডোমেট্রিওসিসের কারণ কিন্তু আবার একটু আলাদা, এটাতে ভিতরেও থাকছে বাইরে থাকছে। এখানে আমরা কি দেখতে পাচ্ছি না, যাদের কি বলবো রেগুলার যাতে ইনফেকশন হয়, রেগুলার যাদের ইউটিআই ইনফেকশন হয় বা ভ্যাজানাল ইনফেকশন হয়, তাদের ক্ষেত্রে আমরা পাবো। এসটিডি অর্থাৎ সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ যাদের ভিতরে আছে তারা পাবে, এবং অন্যান্য বেশ কিছু কারণ ছাড়াও আর একটা কারণ আমরা পাবো, সেটা হচ্ছে ইনফার্টিলিটি। প্রত্যেকটা জায়গাতে বলে গেছি। আর এখানে একটা হয় যাদের এক্সেসিভ কি বলবো অ্যাক্টিভিটি সেক্স, অথবা বলতে পারি যাদের একাধিক মেল পার্টনার আছে, যে সকল মহিলাদের যারা মাল্টিপল ভাবে অন্যান্য পুরুষের সাথে সহবাস করে বা সঙ্গ দেয়, তাদের কিন্তু এই ধরনের সম্ভাবনাটা বেশি থাকে। আর এখানে কিন্তু এই গনোরিয়ার, নাইজেরি গনোরিয়ার সম্ভাবনাটা বেশি থাকার জন্য এই ধরনের কিন্তু পরিস্থিতিগুলো তৈরি হয়। এখানে কিন্তু পেলভিক পেইন থাকবে, মেনস্ট্রুয়েশনের গন্ডগোল দেখা দিবে, ডিসম্যানুরিয়া থাকবে, আর একটা থেকে যে ফ্রিকুয়েন্ট ইনফেকশন, তার ইনফেকশনের বাইরে কিন্তু কখনোই কোনো কথা বলতে পারছে না। আর অ্যাবারেন্ট গ্রোথ অফ এন্ডোমেট্রিয়াম, এই কতগুলো লক্ষণের উপর দাঁড়িয়ে কিন্তু আমরা এই কি বলবো অ্যাডিনোমায়োসিস, এন্ডোমেট্রাইটিস এবং এন্ডোমেট্রিওসিস, এই তিনটের পার্থক্য কিন্তু আমরা বুঝে নেবার চেষ্টা করব, এবং আমরা মেডিসিনটা সম্বন্ধে কিন্তু যতটা সম্ভব আমি বলার চেষ্টা করেছি। এইবার আরেকটা রোগ হচ্ছে ইউটেরাইন প্রোলাপস।
ইউটেরাইন প্রোলাপস তো আমরা সিপিএ পড়তে গিয়ে যে কতবার পড়েছি। ইউটেরাইন প্রোলাপস আমরা প্রচুর পরিমাণে পাই। আমাদের যারা একটু বয়স হয়েছে মানে চিকিৎসা জগতে, তারা তো নিয়মিত অ্যাক্সেস আমরা তো পাচ্ছি। সেখানে কিন্তু আমরা ওই ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি, থার্ড ডিগ্রি, জানি না আজকে ডক্টর কুণাল ভট্টাচার্য স্যার আছে কিনা, সেই অরামেট পড়াতে গিয়ে তো আমাদের একদিন প্রশ্ন উঠেই ছিল যে কেন্ট কি বলেছেন ইউটেরাইন প্রোলাপস সম্বন্ধে। আজও কিন্তু সেটা ভাবার বিষয় যে আমরা যে ইউটেরাইন প্রলাপস গুলো পাচ্ছি সেটা কোন ডিগ্রি এবং কতটা আমরা সেটাকে রিকভার করতে পারবো। হ্যাঁ, ঈশ্বর করুক যা আমরা যেন রুগীদেরকে সেই কাজটা দেখাতে পারি ইউটেরাইন প্রলাপসের ক্ষেত্রে। তো এখানে সে একই প্রকার ব্যাপার হচ্ছে, ইটিওলজিটা কি, যে ইউটেরাইন প্রলাপস কাদের হচ্ছে। সেখানে বলা হচ্ছে ডিলেড রেজাল্ট অফ চাইল্ড বার্থ, যে সকল মায়েরা সন্তান কি বলবো জন্ম দিতে দেরি করেন, এটাকে কি বলা হবে, যে প্রলংড লেবার পেন, যারা অনেকক্ষণ ধরে মানে প্রসব যন্ত্রণা যারা দীর্ঘ সময় ধরে ভোগ করেছে, এইরকম জায়গায় যারা থাকে তাদের ক্ষেত্রে কিন্তু ইউটেরাইন প্রলাপস হওয়ার সম্ভাবনা থাকে। আর একটা হয় কি না, যাদের প্রচন্ড পরিমাণে উইকনেস থাকে তাদের হয়। আর একটা হয় কি, যে স্ট্রাইড প্রলাপস, মানে পুরোটা কিন্তু বেরিয়ে আসেনি, জাস্ট ইন্টারনাল, মানে প্রলাপসটা হয়ে ভেজানার ভিতরেই রয়ে গেছে, আপ টু ভেজানা, অতএব ততদূর পর্যন্ত একটা কিন্তু ইন্টারনাল প্রলাপস হয়, যেটা আমরা আকসার পাই। তখন পেশেন্ট করে কি ক্রস লিম্ব করে, মানে যেটা সিপিআর একদম মানে মুখ্য লক্ষণ, পোডোফাইলামের লক্ষণ, যে একটা পায়ের উপর পা তুলে সে প্রিভেন্ট করার চেষ্টা করে, অতদূর পর্যন্ত হয়। আর একটা হচ্ছে কি মডারেট, যেটা সম্পূর্ণভাবে বের হয়ে এসেছে, সেইখানে অবস্থাটাকে আমরা কিন্তু ফার্স্ট ডিগ্রি কি সেকেন্ড ডিগ্রি কি থার্ড ডিগ্রি এটা নিয়ে আমরা কিন্তু আলোচনা করি, চিন্তা ভাবনা করি, এবং রুগী সারবে কিনা সেটা পরিস্থিতির উপর ডিপেন্ড করে আমরা অপারেশন করতে দিই, বা আমরা আরো যদি ম্যানেজমেন্ট থাকে সেটা দিই। আমরা অনেক সময় দেখেছি যেটা একটা গ্রস প্যাথোলজিক্যাল চেঞ্জ, আমরা অনেক সময় সিফিলিনাম প্রথমে দেবার চেষ্টা করি, মাসমেটিক অ্যানালাইসিস কাটি অন্য মেডিসিন, সেটা সম্পূর্ণ ট্রিটমেন্টের ব্যাপার। কিন্তু যদি আমরা কেন্টের 743 পাতা 743 আমরা ওই জায়গাটাতে আমরা যদি খুলে ফেলতে পারি, তাহলে দেখবো ইউটেরাইন প্রলাপস সম্বন্ধে কিন্তু উনি দুর্ধর্ষ সমস্ত মেডিসিনের কথা বলেছেন, এবং কখন কিভাবে হয় সেই জায়গাটা বলেছেন। তার ভিতরে যেমন মনে করুন, ইউটেরাইন প্রলাপস যদি সকালবেলায় যদি বাড়ে, তাহলে ন্যাট্রামিউর একটা মারাত্মক কিন্তু একটা মেডিসিন। যদি বিকেলের দিকে বাড়ে তাহলে কিন্তু আমরা সিপিআর কথা ভাবতে পারছি। যদি ওই ইউটেরাইন প্রলাপস যদি কোয়াশনের পর যদি মানে সহবাসের পর যদি কমে যায়, ভিতরে ঢুকে যায়, তাহলে মার্শল একটাই মাত্র মেডিসিন, যদি সেটা থাকবে। সেদিন কথা হচ্ছে যে আফটার কনফাইনমেন্ট মানে বলতে কোন অবস্থাতে কারাবাস নয়, কিন্তু কনফাইনমেন্ট মানে হচ্ছে যে কি বলবো প্রসূতিকারের পর, মানে হচ্ছে প্রসবের পর, সন্তান প্রসবের পর যদি কোনো প্রকার ইউটেরাইন প্রলাপস থেকে, তাহলে হেলন, পোডোফাইলাম, পালসিটেলা, রাস্টাক, সিপিয়াস, সিকেলি খুব ভালো মেডিসিন। যদি ক্রস লিম্ব করে মানে পায়ের উপর পা তুলে দিলে তার যদি প্রিভেন্ট হয়, বেশ ভালো লাগে বা সেটা ঢুকে যায়, তাহলে আমরা লিলিয়াম টিকের কথা ভাববো, আমরা মিউরেক্স এর কথা ভাববো, আমরা সিপিআর কথা ভাবতে পারি। শুয়ে পড়লে যদি আমরা সে রোগিনীর যদি উপকার হয়, তাহলে আমরা ন্যাট্রামিউরের কথা ভাববো। হ্যাঁ, অতএব আমাদের মেডিসিনাল চিন্তা ভাবনা হবে কিরকম না, আমাদের টোটালিটি অফ সিমটম নিয়ে। কিন্তু আমরা যদি এই জায়গাগুলোকে যদি জেনে নিতে পারি থেরাপিউটিক্স দেখে বা রেপার্টরি দেখে, যে কোন মেডিসিন আসার সম্ভাবনা বেশি, তাহলে কিন্তু আমরা খুব সহজেই একটা নিখুঁত ওষুধের জায়গায় আমরা পৌঁছে যেতে পারি বলে আমার দৃঢ় বিশ্বাস। লাস্ট পয়েন্ট, পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ অথবা পিআইডি, পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ অথবা পিআইডি, এর ভিতরে আমরা যেরকম এন্ডোমেট্রাইটিস পাবো, ঠিক তেমনি কিন্তু সালপিনজাইটিস বলে একটা রোগ আছে, অর্থাৎ ফেলোপিয়ান টিউব যে ব্লক হয়ে যায়, সেখানে যদি ইনফ্লামেশন হয় সে কথা পাবো। এর ইটিওলজিটা কি, কেন পেলভিক ডিসঅর্ডার দেখা দেয়, মানে পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ আমরা দেখতে পাবো, তার একমাত্র ম্যাক্সিমাম সময় দেখা গেছে কি গনোরিয়া। হাজবেন্ডের কাছ থেকে সে পেতে পারে, সে তার মেল পার্টনারের কাছ থেকে পেতে পারে, আর একটা কি না সে বংশ পরম্পরা পেতে পারে। যে সকল ফ্যামিলিতে এই গাউট বা রিউমেটিজমের প্রভাব আছে, যদি আমরা ফ্যামিলি হিস্ট্রিতে আমরা সমস্ত দেখি, কার্ডিয়াকের জন্য আমরা মেডোনিয়ামের কথা ভাবি, থুইজার কথা ভাবি, ন্যাট্রাম সালফের কথা ভাবি, কেন ভাবি না তার ফ্যামিলি হিস্ট্রিতে আমরা দেখেছি মেডো সদৃশ্য লক্ষণ সমূহ, মানে বাতের ব্যাপার বা উমুক তুমুক। কারণ আভিজাত্য লোকেদের মুদ্রা থাকলে মুদ্রা দোষের ব্যাপার থেকে কোথায় কার সাথে কি সব লটপট করেছিল সেখান থেকে তো অ্যাকচুয়ালি বেরিয়ে এসেছে। তাহলে সেই রকম জায়গাতে যখন নাইজেরিয়া গনোরিক যখন আমরা সন্ধান পাবো,
তখনই আমরা দেখবো যে এই ধরনের পেলভিক ইনফ্লামেটরি ডিজিজগুলো পাচ্ছি। খুব কমন এটা কোথায়? এটা কিন্তু খুব কমন হচ্ছে ইন কেস অফ ইয়াং গার্ল, ইয়াং লেডি। খুব কম বয়সে কিছুটা পাবো আমরা হেরিডিটির কাছ থেকে, কিছুটা পাবো আমাদের ওই হাজবেন্ডের কাছ থেকে, যার একটু স্বভাব চিত্রের হয়তো একটু দোষ ছিল। আর কার পাবো না, নালিপেরা ওমেনদের ক্ষেত্রে। আর কাদের পাবো না, সেক্সুয়ালি অ্যাক্টিভ ওমেন যারা, যেটা আমি এর আগের পয়েন্টে বলেছি যে মাল্টিপল পার্টনার যাদের আছে, সেই সকল ক্ষেত্রে কিন্তু আমরা এই পিআইডি পাওয়ার একটা সম্ভাবনা থাকছে। আর একটা কি বলা হচ্ছে, সেটা হচ্ছে যারা স্মোকিং করে এবং যারা প্রচন্ড পরিমাণে ওরাল কন্ট্রাসেপটিভ পিল দিনের পর দিন কন্টিনিউয়াসলি বছরের পর বছর খেয়ে চলেছে, তাদের ক্ষেত্রে কিন্তু এটা পাওয়া যায়। আরেকটা রেয়ার হলে কিন্তু পাওয়া যায়, দ্যাট ইজ টিউবারকুলার সালপিনজাইটিস। টিউবারকুলাসিস হবার পর টিউবারকুলার সালপিনজাইটিস হয়, আমাদের এখানে মেডিসিন আমরা নিশ্চয়ই দেবো। সেটা হচ্ছে আমাদের চিন্তা ভাবনা নিয়ে, আমাদের রেপার্টরি মেনে। এই সালপিনজাইটিস সম্বন্ধে বরিক শুধু একটি জায়গায়, আমি আর কোথাও পাইনি, শুধু বরিকের একটি জায়গায় সালফিন, মানে গোটা বরিকের বইয়ে বলছি, তিনি লিখেছেন একমাত্র থুজার ইন্ট্রোডাকশনে বলেছেন। পাঠক কিন্তু বলছেন সাইলিসিয়ার কথা। আর সালফিনজাইটিসের বেস্ট মেডিসিন হচ্ছে অ্যান্টিসাইকোটিক মেডিসিন গুলো কিন্তু এখানে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এবং গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। এইটুকু বলে আমার আজকের লেকচার বা আজকে আমার যে আলোচনা সেটাকে এখানেই সীমিত করার চেষ্টা করছি। আজকে যারা এই অনুষ্ঠানে ছিলেন প্রত্যেকে আমার তরফ থেকে ধন্যবাদ। আপনারা প্রত্যেকে ভালো থাকুন, সুন্দর থাকুন। খোদা হাফেজ, নমস্কার। জি, অসংখ্য ধন্যবাদ স্যার, আপনার আজকের আলোচ্য বিষয়ের উপর অনেক চমৎকার ভাবে আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন। পাশাপাশি আমি আজকে আমাদের প্রায় 94 অথবা 95 পার্টিসিপেন্ট টোটাল ছিল। সকলকে ধন্যবাদ জানাই। আপনারা হোমিও দর্পণ গ্রুপের আলোতে আলোকিত করার জন্য নিজেদেরকে প্রতিনিয়ত আমাদের সাথে সম্পৃক্ত করে রাখছেন, সেই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। পাশাপাশি আরেকটু ধন্যবাদ আমি জানাই যে আপনারা সবাই মাইক্রোফোনটি মিউট এবং ক্যামেরা অফ রেখেছিলেন, সেই জন্য ধন্যবাদ জানাই। তো আমি এই পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি আমাদের অনেক বিজ্ঞজনেরা আছেন। পাশাপাশি আমি আরেকটা জিনিস একটু মনে করিয়ে দিতে চাই। আমাদের অমরনাথ স্যার প্রথম দিকে বলেছিলেন, তখন অনেকেই ছিলেন না। সেটা হচ্ছে যে আমাদের আসলে সময়ের প্রতিও আমাদের খেয়াল রাখা দরকার। সেই জন্য আমরা অনেক সময় অনেকের প্রশ্ন দিতে পারবো না বা হয়ে ওঠে না, সেই জন্য কেউ মন খারাপ করবেন না, কারণ আমাদের এটা কন্টিনিউ বেসিসে হয়। সেই জন্য আমাদের আসলে সব দিক বিবেচনা করেই আমাদেরকে চলতে হবে। তা আমরা দেখতে পাচ্ছি যে গিরিধর স্যার আছেন, তারপর হচ্ছে পার্থপ্রদীপ স্যার। আচ্ছা, আমি নাম মেনশন না করে আমি শুরু করে দিই। পার্থপ্রদীপ স্যারকে আমি অনুরোধ করবো। গিরিধর স্যার অনেক পরে ঢুকেছেন আমি যতদূর আমার মনে আছে। স্যার যদি কিছু বলেন আপনি। স্যার তো ঝড় তুলে দিলেন একদম, মানে অসাধারণ বলেছেন। কিন্তু বিষয় হচ্ছে যে আমরা তো অনেক আগে এইসব পড়াশোনা, আমাদের পক্ষে একটু ক্যাচ করা সব জিনিসটা একটু সমস্যা হচ্ছে। স্যার যদি একটু ধরে ধরে একটু পড়াতেন তাহলে আর একটু বেশি ভালো হতো। তবুও অনবরত মানে একদম ঝড়ের মতন উনি বলে গেছেন। এই জায়গাটা আমাদের একটু অসুবিধার জায়গা ছিল বলে আমি মনে করছি, আদারওয়াইজ সব ঠিক আছে। আসলে বহুদিন আগে তো এইসব, আর আমাদের এই কালচার গুলো ইনফ্যাক্ট কমই। স্যারের যেরকম সাউন্ড নলেজ আছে, বা স্যার আরো সব স্যারেদের সাথে এলোপ্যাথিক ডাক্তারদের সাথে উনি কনসাল্ট করতে পারেন, তার জন্য উনি এত সহজে বলে গেছেন। কিন্তু আমরা তো এত সহজ ভাবে সব নিতে পারছি না, সমস্যাটা এই জায়গায়। ধন্যবাদ স্যার। জি স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি জাহাঙ্গীর স্যার যেহেতু এসেছেন আমাদের ক্লাসে অনেকক্ষণ আগেই জয়েন করেছেন, আমাদের স্যারও অনেকবার জাহাঙ্গীর স্যারের কথা বলেছেন। স্যার আপনি আর কিছু বলেন আজকে ক্লাস সম্পর্কে। জি, রাইসুল স্যার কেমন আছেন আপনারা সকলেই? নীলকমল স্যারের তো আসলে লং জার্নি এই কারণেই উনি টপিকের প্রথমেই দিয়ে দিয়েছিলেন
লং জার্নি। তো এই লং জার্নিতে স্যার যে বিষয়গুলো বলছেন এগুলো তো আসলেই খুব মানে এক্সট্রা অর্ডিনারি। এর মাঝে উনি কিছু মেসেজ দিয়েছেন, তার মধ্যে একটি মেসেজের সাথে অনেক হোমিওপ্যাথ দ্বিমত পোষণ করবেন স্যার বলেও দিয়েছেন। সেটি হচ্ছে অ্যালোপ্যাথি ফিজিশিয়ানদের সাথে আমাদের যে কোরিলেশন, কিছু কিছু ট্রিটমেন্টের ক্ষেত্রে যদি এমন হতো, এটা আমার খুব একান্ত ব্যক্তিগত ইচ্ছা যে আমি কখনো যদি সম্ভব হয় এটা করার চেষ্টা করব, বিশেষ করে যে ডিজিজ গুলো ইনকিউরেবল, লাইক এজ এই যে ইউটেরাইন ক্যান্সারের ক্ষেত্রে স্যার বললেন, এইসব ক্ষেত্রে অ্যালোপ্যাথি এবং হোমিওপ্যাথিকে যদি একসাথে কখনো কাজ করানো যায়, সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে পেইনলেস ডেথ দেওয়াটা বা রোগীর যে লাইফ লং করাটা হয়তো, হ্যাঁ যদিও আহ, মৃত্যুটা বিধাতার হাতে, সৃষ্টিকর্তার হাতে, তারপরেও মনে হয় রোগীকে কিছুটা পেইনলেস থাকানো সম্ভব হয়। এটা আমি আসলে খুব আমার ছোট পরিসরে আমি কিছু পেশেন্টের ক্ষেত্রে দেখেছি, যে ক্ষেত্রে আমি অ্যালোপ্যাথি কন্টিনিউ করতে বলেছি এবং সাথে তার ওই সময়কার লক্ষণ অনুসারে আমি হোমিওপ্যাথি ওষুধ দিয়ে আহ, অনেক পেশেন্টের, বেশ কিছু পেশেন্টের ক্ষেত্রে তারা বেশ দীর্ঘদিন ভালো ছিল, যদিও ওনারা মারা গিয়েছেন, কিন্তু বেশ ভালো ছিল এবং কয়েকটি পেশেন্ট বলা চলে পেইনলেস ডেথ ভাবেই সেই পৃথিবী থেকে চলে গেছেন। আসলে এই জায়গাটি এই কোঅপারেশনের আমাদের মনে হয় খুব অভাব, বা আমরা হয়তো বা ওনাদের সাথে মিশতে পারি না, বা ওনাদের সাথে মেশার যোগ্যতাও হয়তো বা আমাদের নেই। এই জায়গাটি যদি মানে হোমিওপ্যাথদের জন্য তৈরি হতো, তাহলে আমরা হয়তো অনেক কিছু শিখতে পেতাম, বা অনেক সিরিয়াস রোগী যেগুলো, যদিও আমরা অনেক চিকিৎসক বিভিন্ন অ্যাড দিয়ে থাকি যে আমরা ক্যান্সার ভালো করে ফেলছি, আমরা এই ভালো করছি, অনেক ইনকিউরেবল ডিজিজ গুলো দিয়ে আসলে অ্যাড দেওয়া হয়, আসলে কতটুকু ভালো হয় সেটা ওনার বিবেকের কাছেই প্রশ্ন থাকলো। তবে স্যার যে মেসেজটি দিয়েছেন, বিশেষ করে অ্যালোপ্যাথি ফিজিশিয়ানদের সাথে যে কোরিলেশন করে ট্রিটমেন্ট, এটা যদি আসলে তৈরি হতো, আমার মনে হয় যে কিছু না কিছু হয়তো আমরা এগোতে পারতাম, যদিও আমার এই কথার সাথে অনেকের দ্বিমত পোষণ থাকবে। ধন্যবাদ নীলকমল স্যারকে, ধন্যবাদ সকলকে। জি, অসংখ্য ধন্যবাদ ডক্টর জাহাঙ্গীর স্যারকে। আমি এই পর্যায়ে আমি ডক্টর অজয় কুমার দাস স্যারকে অনুরোধ করবো যে স্যার আপনি যদি কিছু বলতেন। নমস্কার। সবার আগে সবাইকে শুভেচ্ছা জানিয়ে, নীলকুমার স্যারকে অসংখ্য শুভেচ্ছা জানিয়ে আমি বলছি, যে কথাটা ফাঁকদা বললেন যে একটি ঝড় তুলে দিয়েছেন, সত্যি ঝড় তুলে দিয়েছেন, যে এতগুলো ডিজিজের একটা আমাদের কনসেপ্ট আমাদের মধ্যে এনে দিয়েছেন, প্রিলিমিনারি একটা কনসেপ্ট এনে দিয়েছেন। এটা সত্যি আমাদের ওই যে পুরোনো জিনিসগুলোকে ঝালিয়ে নেওয়া, সেটা আমাদের মধ্যে আবার উস্কে দিলেন যে আমাদেরকে আবার দেখতে হবে এগুলোকে, যে এই অ্যাঙ্গেল দিয়ে দেখলে আমরা দেখতে পারি। এবং সবচেয়ে বড় কথা যেটা উনি বলেছেন, যে প্যাথোলজিক্যাল সাইড গুলো আমাদেরকে জানতে হবে, না হলে কিন্তু আমরা পেশেন্ট থেকে ঠিক দিশায় আনতে পারবো না, জানতে পারবো না যে এটা ক্যান্সারাস কি নন ক্যান্সারাস। ঠিক আছে, এই জায়গাটাকে আরেকটা যেটা এক্ষুনি জাহাঙ্গীর স্যার যেটা বললেন, যে আমাদের অনেক, আমি ওনার সঙ্গে কিন্তু একটু দ্বিমত পোষণ করছি, একটু দ্বিমত। সব ডাক্তারবাবু না হলেও, হোমিওপ্যাথ না হলেও, অনেক হোমিওপ্যাথ ডাক্তারের কিন্তু যা কোয়ালিটি আছে, তাতে একজন এলোপ্যাথ এমবিবিএস ডাক্তারের কোয়ালিটির চেয়ে কিন্তু অনেক বেশি আছে। একটু দ্বিমত এই কারণে বললাম, যে তাদের যোগ্যতার সঙ্গে হয়তো আমাদের যোগ্যতা অনেক কম, আমাদের যোগ্যতা কিন্তু তাদের তুলনায় অনেক কম নয়। হ্যাঁ, আমাদের সকলে না হলেও বেশ কিছু ডক্টরের আছে। আমি ডক্টর জাহাঙ্গীর স্যারের কথাই বলছি, ওনার যে ভাস্ট নলেজ আছে, অনেক দেখবেন অনেক এলোপ্যাথ ডাক্তারের এত ভাস্ট নলেজ নেই হয়তো। হ্যাঁ, তো এইরকম ভাবে আমাদের সাথে আমাদের যে যোগ্যতা আছে, তারা কিন্তু সেটাকে ভেতরে ভেতরে মেনে নেয় যে ওই ডাক্তারটা কিন্তু এইরকম ভালো, কিন্তু তারা প্রকাশ্যে এটা কখনো মানতে চায় না। বা সব ডাক্তার নয়, কিছু কিছু এলোপ্যাথ ডাক্তার আছেন, তারা কিন্তু হোমিওপ্যাথকে তারা অ্যাকসেপ্ট করে এবং তাদের সঙ্গে এইসব নিয়ে আলোচনা করে তারা ট্রিটমেন্ট করতে চায়। কিন্তু তারা বেশিরভাগ এলোপ্যাথ ডাক্তাররা হোমিওপ্যাথ ডাক্তারদেরকে ইগনোর করে। তার কারণটাই হচ্ছে, আমার যেটা মনে হয়, যে আমরা প্যাথোলজিক্যাল সাইড গুলোকে অত বেশি জানি না বলে। যেটা উনি অনেকগুলো জায়গায় বলে গেলেন যে কি কি টেস্ট আমাদের দেখার দরকার। এই যে সিবিসি,
সিবিসিতে শুধু হিমোগ্লোবিনটাকে দেখলেই হবে না। হিমোগ্লোবিনে যে আমার এনিমিয়াটা, শুধু হিমোগ্লোবিন যদি কমে যায় তাহলে কি এনিমিয়া হবে? আমার যদি আরবিসি কমে যায়, হিমোগ্লোবিন ঠিক আছে, আরবিসি কমে গেল, যদি একটা ম্যাক্রোসাইটিক আরবিসি হয়ে গেল, সেখানে পিসিবি লেভেল অনেক কমে গেল, তাহলে এই জিনিসগুলো যদি আমরা না জানি, পিসিবি লেভেল কমে গেল অথচ আমার কিন্তু 12% বা 14% আমার ইয়ে আছে, হিমোগ্লোবিন আছে, তো 14% হিমোগ্লোবিন, তাহলে আমি এটাকে এনিমিয়া বলবো না, এখানে আমি তাকে বলবো না ব্লাড কমে গেছে, কিন্তু না, এখানে ব্লাড কমেছে কারণ পিসিবি লেভেলটা কমে গেছে। তো এই জায়গাগুলো আমাদেরকে জানতে হবে। আমাদের এই জায়গাতে ল্যাক আছে বলেই কিন্তু আমরা ওই এলোপ্যাথ ডাক্তারের কাছে আমরা যোগ্যতাহীন হয়ে যাই। এই জন্য আমাদেরকে সব জায়গাগুলো, আমাদের যেমন মেডিকা এলোপ্যাথ ডাক্তাররা যা পড়ে তার চেয়ে আমাদের কিন্তু বেশি পড়তে হয়, অনেক বেশি পড়তে হয়। তারাও যেমন গ্রেজ অ্যানাটমি পড়েছেন, আমরাও কিন্তু গ্রেজ অ্যানাটমি পড়েছি। তারাও যেমন ডেভিডসন পড়েছে, আমরাও কিন্তু ডেভিডসন পড়েছি। তারাও যেমন সিরিয়াস দা পড়েছেন, আমরাও সিরিয়াস দা পড়েছি। তো এই সুতরাং আমাদের দিক দিয়ে তাদের পড়াশোনায় আমরা খামতি দিয়েছি, আমরা অত ডিটেলস যাইনি। সেই জন্য আমার মনে হয় যে আমাদের এই খামতিটা যাদের নেই তাদেরকেও কিন্তু এলোপ্যাথ ডাক্তাররা মনে করে না এদের কিছু যোগ্যতা আছে। কিছু কিছু এলোপ্যাথ ডাক্তার আছে তারা কিন্তু হোমিওপ্যাথ ডাক্তারদেরকে যথেষ্ট রেসপেক্ট দেয়, এবং তারা, হ্যাঁ, এটা তো অবশ্যই, একটা এই ধরনের পেশেন্ট, ক্যান্সার পেশেন্টকে এলোপ্যাথ ডাক্তাররা যখন ছেড়ে দেয় তখন বলে আমাদের আর কিছু করার নেই, যান বাড়ি নিয়ে যান, যদি কোনো অন্য কোনো প্যাথি দিয়ে যদি কিছু করে তাদের ওষুধ খাওয়ার দেখুন। অর্থাৎ তারা ছিবড়ে করে ছেড়ে দেয়। কিন্তু তারা যদি একটু আগে থেকে এটা করতো, তারা যদি একটু আগে থেকে করতো, দুজনে মিলে একসঙ্গে চলতো, তাহলে বোধহয় আমাদের মানুষগুলোকে আমরা ওই যেটা বললাম পিসফুল ডেথ দিতে পারতাম, পেনলেস ডেথ দিতে পারতাম। সেইটাই হয় যখন পেশেন্ট পার্টি দেখে যে এলোপ্যাথিতে আমার আর কিছু হচ্ছে না, তখন আসে হোমিওপ্যাথিক আছে, তখন আমরা ওষুধ দিই এবং আমরা দিয়ে বলি আপনারা এলোপ্যাথ মেডিসিন যা খাওয়াচ্ছেন সেটা খাওয়ান, তার পাশাপাশি এগুলোও চালান। তখন কিন্তু সে মানুষটা এত শান্তিপূর্ণভাবে পৃথিবী ছেড়ে যেতে পারে, শান্তিতে যায়। আমরা বহু কেস এরকম করেছি, তাই সেটা নিয়ে কোনো ইয়ে নেই, আমরা মানুষকে কিন্তু শান্তির জায়গায় নিয়ে আসতে পারি। আর নীলকমল স্যারের তো ব্যাপারে কিছু বলার নেই, উনি যেভাবে পুরো টেস্ট সিরিজ খেলে যাচ্ছেন, পুরো টেস্ট সিরিজ খেলে যাচ্ছেন, মানে সিরিজ বলছি আমি, একটা টেস্ট বলছি না, একটা সিরিজ খেলে যাচ্ছেন উনি। মেনার্কিটো মেনোপজ একটা সিরিজ, এবং সিরিজটাকে ওনার মাথার মধ্যে উনি এমন ভাবে রেখেছেন এবং একটার পর একটা খেলা উনি খেলে যাচ্ছেন, এটাকে মানে আনবিটেনেবল। উনাকে একটা ব্রিড দেওয়ার মতো কোনো জায়গা নেই। অসাধারণ, অসাধারণ, অসংখ্য ধন্যবাদ নীলকমল স্যারকে। উনি সব দিক দিয়ে কভার করে আমাদেরকে সেই রোগের সাইন সিমটম কি হবে, তার ডায়াগনস্টিক সাইট আমরা কি কি ল্যাবরেটরি ফাইন্ডিংস কি দেখবো, তার প্যাথোলজি কি হবে, তার ফিজিওলজি কি হবে, এবং সর্বোপরি যে আমাদের মাইজোমেটিক সাইট কি হবে, এবং আমাদের মেটেরিয়াল দিক দিয়ে আমরা কি কি মেডিসিন দিতে পারি, রেপার্টরি, সব দিকটা উনি কিন্তু কভার আপ করে এই ইনিংস খেলে যাচ্ছেন। অসংখ্য ধন্যবাদ। আমার আর কিছু বলার নেই, সবাইকে শুভেচ্ছা বলে আমি শেষ করছি। জি, অসংখ্য ধন্যবাদ ডক্টর অজয় কুমার স্যার, আপনাকে অনেক সুন্দর ভাবে আসলে অনেক কিছুই আপনি বললেন। আসলে উনি অ্যাশেজের মতো একটি টেস্ট সিরিজ আসলে খেলে যাচ্ছেন। তো আমরা আশা করব যে আরো প্রাণবন্ত হবে আস্তে আস্তে, যত দিন যাবে তত আরো আরো বেশি কিছু আমরা জানতে পারবো, এবং আমাদের যে আক্ষেপটুকুর কথা অনেকেই বললেন, সেই আক্ষেপটুকু এই হোমিও দর্পণ গ্রুপের মাধ্যমে আমাদের অনেকটাই পূরণ হবে, আমাদের সব স্যারদের মাধ্যমে। সেটাই আসলে আমরা কামনা করি। তো আমি এই পর্যায়ে আমি আমাদের সকলের পছন্দের শ্রদ্ধেয় ডক্টর অমরনাথ চক্রবর্তী স্যারকে একটু ডাকবো। স্যার, আপনি যদি কিছু বলতেন। ধন্যবাদ, সকলকে ধন্যবাদ, এবং ধন্যবাদ জানাই ডাক্তার নীলকমল স্যারকে অসাধারণ বক্তব্যের জন্য। আর বিশেষ ধন্যবাদ জানাই রাইসুল ইসলাম স্যারকে, কারণ এই অসুস্থ শরীরেও তিনি এসেছেন। এই ডেডিকেশন গুলো কিন্তু আমাদের শেখা দরকার আছে। কারণ শুধু শুধু ওই
বা কোনো জিনিসের প্রতি ভালোবাসা যদি না থাকে তাহলে কিন্তু আমরা কখনোই কিছু করতে পারি না। এবং ব্যাপার হচ্ছে কি যে হোমিওপ্যাথি সঙ্গে অ্যালোপ্যাথির যে মিলন ঘটানো এটা আমরা যদি বলি, বললেও কিন্তু ওরা মানে না, এক নাম্বার। দ্বিতীয় নাম্বার হচ্ছে যে ওদের সঙ্গে যে অর্থের সম্পর্কটা আছে এবং কি যে গ্ল্যামারের সম্পর্কটা আছে, সেই জন্য অধিকাংশ ডাক্তার আমাদের ডাক্তার বলেই মনে করেন, হাতুড়ি ডাক্তার মনে করেন। এই কথাগুলো খুব অপ্রিয় কথা। এবং এই যে আমরা এরকম দেখেছি ছিবড়ে করে দেওয়ার কেস, যেটা বলি, যেটা স্যার একটু আগে বললেন, আগে স্যার, এই ছিবড়ে করে দেওয়ার কেসও কিন্তু আমাদের কিন্তু এতটা নলেজ না থাকা সত্ত্বেও সেই পেশেন্টগুলোকে পিসফুল ডেথ আমরা দিতে পেরেছি। আমি একটা অন্য কথা বলছি, ক্যান্সার দিয়ে বলছি সেটা। আমার শাশুড়ির কেস আমি বলছি যে কোনিয়াম ম্যাক্রোলিয়াম দিয়ে তার ব্যথা 95% আমি কমিয়ে দিয়েছি। কিন্তু বাড়ির লোকের, তাদের মেয়েদের পয়সা আছে, তারা টাটাতে নিয়ে গেলেন, তো সেখানে গিয়ে লড়াই করে নিয়ে এসে দেখা গেল আবার গন্ডগোল হয়ে গেল। তো তারপর তাকে চিত্তরঞ্জন হসপিটালে একজন খুব নাম করা ডাক্তার, নাম আর বলতে চাইছি না, তো তিনি কি করলেন, কেমো চালাতে শুরু করলো 45 না 40,000 করে এক একটি। আমি তখন তো প্রতিবাদ করেছিলাম, আমি টেক্সট বই নিয়ে গিয়ে বলেছিলাম যে গল স্টোনের ক্ষেত্রে, গল ব্লাডারের এই অবস্ট্রাকশনের ক্ষেত্রে আমি এটা কি করে করছি। তো তখন উনি বলছেন যে 5% কেসে আমার অভিজ্ঞতা দেখেছি এটা দিলে ভালো। আসলে মূল ব্যাপারটা তা নয়, নার্সিং হোমের পয়সাটা বার করার জন্য এরকম করছে, এটা হচ্ছে বাস্তব সমস্যা। এবং এরা কিন্তু অনেক ভয়ও দেয়, এই থ্রেট করে আমাদের। ফলে দেখুন, ওরা যখন ফেলিওর হয় সেক্ষেত্রে কিন্তু যখন আমরা কিছু করতে পারি তখন খুব ভালো। এবং আমরা হয়তো অনেকটাই তার প্যাথোলজি জানি না, অনেক কিছু রোগ সম্পর্কে ধারণা আমাদের নেই, কিন্তু আমরা সিমটোমেটিক্যালি অনেক সময় দিতে পারি। আমরা সমস্যায় কখন পড়ি, আর যখন আমাদের সিমটোমেটিক্যালি ওষুধ দিয়ে যখন রেজাল্টটা পাই না যখন, তখন কিন্তু আমরা পেঁচে পড়ে যাই, তখন আমরা কি করবো ভেবে পাই না। এই জন্যই পেশেন্টকে ট্যাকল করতে গেলে পরে কিন্তু আমাদের এই জায়গাগুলো কিছুটা হলেও জানা দরকার, বা আমাদের মধ্যে যারা জানে তাদের পরামর্শ নেওয়া দরকার। এটা কি খুবই জরুরি। কিন্তু যেমন ধরুন, এই ক্ষেত্রে আমি একটা অন্য প্রশ্নে যাচ্ছি, যে এই যেহেতু ওই আর কি অ্যালোপ্যাথি হোমিওপ্যাথি কম্বিনেশনের জায়গাটা হচ্ছে, যেমন ধরো এই যে স্ট্রোকের কেসগুলো থেকে প্রাইমারি লেভেলে আমাদের ধরুন আর্নিকা বলুন, একোনাইট বলুন, কস্টিকা বলুন, এগুলো কি ধরনের কাজ করে আমার অভিজ্ঞতা আছে এবং আমি দেখেওছি, যেমন করেওছি। তো এবার এইগুলো কিন্তু ওরা যদি মানতো, বার্নের কেসে আমাদের যদি ওষুধ সুযোগ দেওয়া হতো, আমরা কিন্তু বহু মৃত্যু আটকাতে পারতাম। এবং ওরা কিন্তু বার্নের ক্ষেত্রে দেখবেন যখন শুকিয়ে আসে তখনই বেশি মারা যায়। এবং আমাদের ওষুধগুলো এত ভালো কাজ করে, মানে আমি বোঝাতে পারবো না। আমি উদাহরণ দিতে গেলে ব্যক্তিগত জায়গাগুলো বলতে হবে, হ্যাঁ, তো সেইটা আমি আর যাচ্ছি না, আউট অফ ট্র্যাক্ট হয়ে যাবে। সোজা কথা, এই কম্বিনেশনটা কিন্তু সহজে আসবে না, এটা ব্যক্তিগত স্তরে যদি কারোর সঙ্গে কারো সম্পর্ক থাকে, হ্যাঁ, তাহলে সেই ক্ষেত্রে তিনি হয়তো এই পারমিশনটা দেবেন। এবার আমাদের কাঞ্জিলাল স্যার, ওনার স্ত্রীর যখন স্ট্রোক হলো, যখন ও অক্সিজেন আছে, ইয়ে আছে, তখন ডাক্তারকে বলছেন যে আপনার এই ওষুধে তো আপনি এর বেশি পারবেন না, আপনি কি পারবেন না, এই পারবো। ঠিক আছে, আমাকে ছেড়ে দিন, আমি ওষুধটা দিচ্ছি, আপনার এই ইয়েটা থাক, আপনার যেটা আমি অক্সিজেন দিচ্ছি এটা থাক। তো উনি প্রথমে একটা আপত্তি করার পর বলছেন, আরে উনি তো আমার স্ত্রী মশাই, আপনি কেন এরকম ভাবছেন। তো উনি সেটা জোর করে দিয়েছিলেন। দেওয়ার পর যখন রেজাল্টটা যখন দেখলো, পরের দিনে প্রায় 80% রেজাল্ট দেখলে, তখন কিন্তু ওই ডাক্তার এসে হাতটা জোর করে বলছে যে আমরা হলে কোনোদিনই করতাম না। তো ফলে ব্যাপারটা হচ্ছে যে আমাদের হোমিওপ্যাথদের কিন্তু বেঁচে আছে কিন্তু এই কিছু কিছু ব্যতিক্রম চিকিৎসক, যারা মানে অসাধারণ কাজ দেখাতে পারে সেই কাজের ভিত্তিতে। আচ্ছা, আমরা কি সবাই ব্যতিক্রম হতে পারি না চেষ্টা করলে? অন্তত তার মতো না হোক, তার কাছাকাছি হোক, অন্তত তার অর্ধেকটা। তখন এই ব্যতিক্রম হতে গেলে কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, পড়াশোনা, শুধু পড়াশোনা করতে হবে। পড়াশোনা করতে হবে, অন্যের সমালোচনা না, শুধু নিজেদের পড়াশোনা করতে হবে, নিজেদের ঘাটতি করতে। এই যে আজকে পার্থ বলে ফেললো, পার্থ সত্যবাদী বলে ফেললো, এই ঝড় ইয়ে করে দিয়েছে, আমরা সামলাতে পারছি না। গাইনিতে আমার পড়াশোনা যথেষ্ট ভালো ছিল, কিন্তু ভালো থাকা সত্ত্বেও দেখা যাচ্ছে এই আজকে নীলকমল স্যার যেটা বলেন, বহু জায়গায় কিন্তু আমাদের মনে হচ্ছে যে জংটা যেন কিছুটা একটু উঠলো বলে মনে হচ্ছে। ফলে এই যে জায়গাটা, যেটা এই যে নিয়ত যদি আমরা এরকম ঘষা মাজা করতে থাকি, তাহলে কিন্তু আমরা শিখতে পারবো। আজকে একটা জিনিস আমি যেটা করছি, কম্বিনেশনটা যেটা, মানে বিভিন্ন স্যারেদের বিভিন্ন কম্বিনেশন যেটা করছি,
আজকে আমার ভালো লাগলো যে নীলকমল স্যার বারবার জাহাঙ্গীর স্যারের নাম করেছেন। এটা জাহাঙ্গীর স্যারের নাম করেছেন বলে নয়, ব্যাপারটা হচ্ছে যে উনি যেটা বোঝাতে চেয়েছে, এই যে কম্বিনেশনটা যে হচ্ছে, এই যে একটা কম্বিনেশন হওয়ার জন্য ছেলেদের বুঝতে সুবিধা হবে। ফলে আমি এই জায়গাটা একটু আরো বেশি আনন্দিত হলাম এবং আমি বুঝতে পারলাম যে আমার চিন্তা ভাবনাটা সঠিক পথেই আছে। তার ফলে একটা কথা মনে রাখবেন যে রোগীর বর্তমান যা পরিস্থিতি, বর্তমান পরিস্থিতি যদি আপনাদের এগেনস্টে যদি কেউ ওই ইয়ে করে, মানে কি ওই কোর্টে যদি যায়, তাহলে বুঝতে পারছেন যা আছে সব বিক্রি করে দিয়েও টাকা দিতে হবে। সেটা ভালো না একটু পড়াশোনা করে একটু শিখে নিয়ে চিকিৎসা করা হয়? আমি বলছি না যে আপনি নীলকমল স্যারের মতন একদম অতটা কাহিনী জানতে হবে, জানা সম্ভব না, কারণ উনি আজকে হঠাৎ করে জেনে ফেলেছেন তা তো না। এটা তিনি সারা জীবন এই পড়াশোনাটা করেছেন বলে আজকে ঝড়, মানে এক্সপ্রেস গতিতে, মানে ওনার ব্যাপারটা হচ্ছে কি, যে সুইচ অফ অন করে দিলেই ব্যাস দৌড়তে শুরু করবে। এই দৌড়তে শুরু করে দৌড়টা কিন্তু একদিনে আসেনি, যথেষ্ট দক্ষতা, যথেষ্ট পড়াশোনা, যথেষ্ট আত্মবিশ্বাস থাকলে তবে এটা সম্ভব। শুধু তার মানে বুঝতে পারছেন, আমি যদি এখন এই নীলকমল স্যারের যদি আমি এই কিভাবে পড়ালেন আমি কিছু বুঝতে পারলাম না, আক্ষেপ করলাম, বা আমাকে এইভাবে পড়তে হবে, এইরকম ভাবনাটা না। তার সঙ্গে সঙ্গে বুঝতে হবে একটা মানুষ কত প্র্যাকটিস করলে, কতটা পড়াশোনা করলে এরকম ঝড়ের মতন করা যায়, এটার ব্যাকগ্রাউন্ডটা সবসময় ভাবতে হবে। যেটা আমরা হোমিওপ্যাথি করতে গিয়ে ভাবি, শুধু সিমটমটা দেখলে হবে না, সিমটমের পেছনে কারণটা কি আছে দেখতে হবে। এবং এখানে আমাদের কিন্তু অনুসরণ কোনটা করতে হবে না, নীলকমল স্যার আজকে এইটা বললেন, এর পেছনে তার প্রচুর পড়াশোনা আছে, ফলে আমাদেরও পড়াশোনা করতে হবে। জাহাঙ্গীর স্যার এত সুন্দর সহজ করে বলেন, সহজ করে বলা যে কি কঠিন সেই বলে সেই জানে। সহজ করে বলা কঠিন, কারণ এখানে বহু ছাত্র আছে যারা ফার্স্ট ইয়ার থেকে এমডি পর্যন্ত আছে। তার ফলে ব্যাপারটা হচ্ছে যে এই যে সহজ করে যে বলা ভয়ঙ্কর কঠিন। রবীন্দ্রনাথ ঠাকুরের কথাই আছে, সহজ করে বলা সে তো সহজ পাবো না। হ্যাঁ, তার ফলে ব্যাপার হচ্ছে এইসব আমাদের আন্তরিক শিক্ষকদের অবদানে আজকে হোমিও দর্পণ কিন্তু দিনে দিনে শ্রীবৃদ্ধি হচ্ছে। শ্রীবৃদ্ধি মানে কি, গুণগত মানে বাড়ছে। এই গুণগত মানে বাড়ার ফলে কি হবে, আলটিমেটলি এখান থেকে কিছু ভালো ছেলে দেবে। হ্যাঁ, আমরা তো কারো কাছে কোনো কিছু রেমুনারেশন চাইছি না, অন্তত আমাদের একটাই উদ্দেশ্য, আমাদের স্যারেরা যা বলেন সেটাকে অনুসরণ করুন ও আপনারা চেষ্টা করুন, চেষ্টা করে দেখবেন আপনারাও পারবেন। আর এই যেমন আজকে আমি একটা কথা বলছি, আজকে আমি, আমার চোখের একটু সমস্যা আছে, আমার কতগুলো ওই ফাইন্ডিংস ছিল, একটা ফাইন্ডিংস আমাকে একজন পাঠিয়েছেন যে সেটা চিকিৎসাটা কতটা কি করা যেতে পারে। এখন আমার এই চশমার পাওয়ারটা আমার চেঞ্জ হয়েছে, পুরোনো চশমা দিয়ে ভালো দেখতেও পাচ্ছি না। তো যাই হোক, সেটা আমি যা দেখলাম সেখানে কেসটা যেটা দেখলাম সেখানে আমি পড়লাম, পড়েটার পরে আমি নীলকমল স্যারকে পাঠিয়ে দিয়েছি, কারণ উনি এটা ডিল করছে, আমার মনে হয়েছিল তিনি আমার থেকে এই জায়গাটা ভালো বোঝেন। এখানে এইটা যদি মানসিকভাবে মেনে নিতে পারি তাহলে আমাদের অসুবিধাটা কি? এতে তো আমি ছোট হলাম না, বরঞ্চ যিনি আমার কাছে ওটা পাঠিয়েছিলেন তখন ওনাকে আমি বললাম, স্যার আমি তো দেখতে পাচ্ছি সবই ঠিক আছে, কিন্তু ব্যাপার হচ্ছে যে এই সুগারের জায়গাটা এই মানে ফাস্টিং আর ইয়ের মধ্যে, ফাস্টিং আর পিপির মধ্যে এত মানে গায়ে গায়ে, এটা তো খুব গন্ডগোল জায়গা, একটু ইনকোঅর্ডিনেশন, এ তো ফল খুব একটা ভালো হবে না। আমি কালকে অবশ্য তাকে ডিটেলস বলবো, ফল তো ভালো হবে। তখন সে বলে, হ্যাঁ আমি তো ওটা বলছি, ওটা ভালো হবে না। তারপরে উনি আরো কতগুলো বললেন, তারপর আলোচনা করে একটা সিদ্ধান্তে আসলাম। তাহলে আমাদের মধ্যে কি জানেন তো, হোমিওপ্যাথ ডাক্তারদের মধ্যে এই আলোচনা করতে গিয়ে ভাবি ও আমাকে ছোট হবে না তো? আমি ছোট হয়ে গেলাম না তো? এইগুলো তো আমাদের আছে, শুধু অ্যালোপ্যাথি ডাক্তারদের দোষ দিয়ে কি হবে? আমরা তো নিজেদের মধ্যে আলোচনা করতেও ভরসা পাই না, পাশে আমি ছোট হয়ে যাব। আরে একজন স্যার কি সবই জানেন? তার কোনো জায়গায় কোনো সাবজেক্টে তিনি অনেক ভালো জানেন, কোনো সাবজেক্টে কম জানেন। আমাদের মধ্যেও তাই, প্রত্যেকেরই মধ্যে কেউ কোনোটা বেশি জানে, কেউ কোনোটা কম জানে। যদি আমরা পরস্পরের মধ্যে একটা হার্দিক সম্পর্ক যদি তৈরি হয়, তাহলে আমরা জিজ্ঞেস করে জানতে পারবো না। আমি যদি আজকে আমি জাহাঙ্গীর স্যারকে ফোন করে বলি, জাহাঙ্গীর ভাই এই জায়গাটা আমি ঠিক বুঝতে পারছি না, একটু একটু বুঝিয়ে দেন, তাতে কি আমার জাত চলে যাবে? আমি বুঝতে পারছি না, আমি তাহলে রোগীর সাথে কাছে হ্যানিম্যান কি বলছেন, অর্গানের প্রথম কি হাই এর অনলি মিশন টু রেস্টোর সিক টু হেলথ, বলে সিক টু হেলথ, হেলথ তো বিনা জ্ঞানে তো হবে না। তো আমি যদি জাহাঙ্গীর স্যারের কাছ থেকে জেনে নিয়ে যদি আমি রোগীটাকে সঠিক চিকিৎসা দিই, তাহলে তো আমার জাত যাবে না। ফলে আমাদের এই মনের এই জায়গাগুলোকে একটু আমাদের পরিবর্তন করতে হবে। উদারতার ভীষণ প্রয়োজন হয় ওই সমাজে,
চারিদিকে তাকালেই বুঝতে পারবেন, আপনারা ফেসবুকে বিভিন্ন রকম মতামত দেখতে পাবেন, দেখলেই বুঝতে পারবেন আমি কেন এই কথাটা বলছি। মানে হোমিও দর্পণে প্রত্যেক আমি মানুষকে বলবো যে এটা একটা শিক্ষার প্ল্যাটফর্ম, আমরা প্রত্যেকে শিখছি। হ্যাঁ, এবং ছাত্র আমি যেমন আজকে যেমন নীলকমল স্যারের ইয়েটা শুনে আমার খুব ভালো লেগেছে। মানে এরকম সুন্দরভাবে না বললে তো ভালো লাগে না, বলার মধ্যে তো একটা সৌন্দর্য আছে। হ্যাঁ, তো যাই হোক এটা খুব ভালো লেগেছে আমার। আর দেখুন কতটা মন দিয়ে শুনেছি বলে আমি একটা কথা বলছি, নীলকমল স্যার কিছু বলবে মনে করবে না, যে আকসার কথাটা বারবার বলছেন, এটা মানে হচ্ছে একটাই যে আপনি যে এলাকায় প্র্যাকটিস করেন সেখানে হিন্দি ভাষী লোক আছে, নাহলে আমি আকসার কথাটা বাঙালি হয়ে পটপট করে বেরিয়ে যাচ্ছে, কারণ 5-6 বার বেরিয়েছে। তার মানে এইরকম মনোযোগ দিয়ে শুনতে হয়, প্রতিটি ওয়ার্ড বাই ওয়ার্ড শুনতে হয় প্রত্যেকটা স্যারের, তবেই কিন্তু আমরা শিখতে পারবো। মনোযোগের কোনো ব্যতিক্রম কিছু আমি নেই, মনোক্রমে মানে কোনো রকম ব্যতিক্রম নেই। মানে মনোযোগ দিতে হবে, পড়াশোনা করতে হবে, আত্মবিশ্বাসী আমাদের এগোতে হবে। আমরা না পারলে আমরা স্যারেদের প্রশ্ন করবো, এবং স্যারের আমার এখানে একজন স্যার নয়, বহু স্যার আছে, কেউ না কেউ তো পারবে। ফলে আজকে আমার ক্লাসটা খুব ভালো লেগেছে, এবং যেহেতু জাহাঙ্গীর স্যারের সঙ্গে রিলেটেড হয়ে যাচ্ছে, এতে আমার মনে হয় অনেকেই খুব ভালো শিখতে পারবেন। আমি তো ভালো শিখতে পারছি, আমার তো খুব ভালো লাগছে, আমার তো ভীষণ ভীষণ ভালো লাগে, পার্থরও ভালো লেগেছে, সেই জন্যই পার্থ সত্য কথাটা বলেছে। আমরা সত্য কথা বলতে ভয় পাই না, অডের সাথে আর বলে আমরা সত্য কথাটাই বলি। আর এখানে যারা আসছেন তাদের সকলকেই অনুরোধ করব, কোনো রকম হীনমন্যতার ব্যাপার নেই, আপনি জানেন না সেটা বলুন ক্লাসে। আপনি যদি কম জানেন তার জন্য কেউ এখানে বকাবকি করবে না, এখানে স্যারেরা বুঝিয়ে দেবেন, বা এখানে কোনো আপনার বন্ধুও বুঝিয়ে দিতে পারে, কোনো বন্ধু যদি সেটা জানা থাকে আমরা হয়তো জানি না, হতে পারে। তো সেই জন্যই আমরা সকলকেই বলছি যে আমরা একটা কিছু শিখবো, ভালো কিছু করব, এই মানসিকতা নিয়ে আমরা ক্লাসগুলো চালাচ্ছি। এবং আমাদের এই নীলকমল স্যারের বয়স হয়েছে, আমারও বয়স হয়েছে, তাহলে আবারও আমি কিন্তু আজকে যে কথাটা বলছি নীলকমল স্যারের পরামর্শে আমি করেছি, আমি ভেতরে ভেতরে আমার ছিল আমার কথাটা, কিন্তু থাকলেও আমি ঠিক বলবো কবে ইয়ে করবো এটা দ্বিধার দ্বন্দ্ব ছিল। আজকে আমাকে নীলকমল স্যার পরিষ্কার বলেছেন যে আমরা একটু বিশ্রাম নেওয়া দরকার, ইয়ে টিয়ে করা, আমার শারীরিক কিছু আলোচনা হয়েছে। তো ফলে ব্যাপারটা হচ্ছে যে আমাদের সকলেই যাতে সুস্থ থাকি, সে সুস্থ থেকে আমাদের শিখতে হবে। সেই জন্য বলছি যে আমরা কিন্তু 11:30টার পর সাধারণত করবো না, বাই চান্স 10 মিনিট এদিক ওদিক হয়ে গেল, এটা মাথায় রাখবে। 2 ঘন্টা আলোচনা মানে নীলকমল স্যারের মতো লোকের আলোচনা, জাহাঙ্গীর স্যারের মতো আলোচনা 2 ঘন্টা ছেলে না হজম করা থাকে। হ্যাঁ, হজম তো করতে হবে রে বাবা। এইটুকু বলে আমি শেষ করলাম, একটু আমি আউটসাইডে চলে গেছি, এর জন্য ক্ষমা চাইছি। ধন্যবাদ। স্যার বলছি ইচিং ইন ভ্যাজাইনা, স্যার শোনা যাচ্ছে কি? জি শোনা যাচ্ছে। হ্যাঁ বলছি ভ্যাজাইনাতে যে প্রচন্ড পরিমাণে ইচিং হয়, যেগুলোর সিমটম নিতে গেলে আমাদের খুব অসুবিধা হয়, সেগুলো কোন কোন সিমটম দেখে এগোবো, যেখানে মানে কিছুই বলতে পারে না, না মেন্সের আগে না মেন্সের পরে, কি লিউকোরিয়া নেই, লিউকোরিয়া আছে কি নেই, এই সমস্ত কিছু মানে কোনো সিমটমই দিচ্ছে না, শুধু বলছে আমার প্রচন্ড চুলকাচ্ছে, সবসময় চুলকাচ্ছে এবং আমি অস্থির হয়ে যাচ্ছি। এইরকম সিমটমের জায়গায় আমরা কি কি সিমটম দিয়ে ওই জায়গাটাকে মানে মেডিসিন সিলেকশন করবো মানে যদি স্যার নীলকমল স্যার যদি বলেন বা অন্য কেউ যদি বলেন। হ্যালো, শোনা যাচ্ছে? জি শোনা যাচ্ছে। শুনুন তাহলে আজকের অভিজ্ঞতাটাই বলি। চেম্বারে রুগী এলো, ফার্স্ট গ্রাভিডা, তার এসএস কেমে দেখানো হয়েছে, তো ব্রেস্টে একটা বিশাল বড় লাম্প হয়েছে, তাকে যখন এফএনএসি করতে বলা হয়েছে সে করাতে চাইছে না, এবং তার নিচে লিখে দেওয়া হয়েছে পেশেন্ট ডিড নট অ্যাগ্রি ফর দ্য এফএনএসি, কোনোভাবেই হয়নি, সেটা উল্লেখ করে দেওয়া হয়েছে। এবার হাজবেন্ড নিয়ে এসেছে, জাস্ট 1.5 বছর কি 1 বছর বিয়ে হয়েছে, 6 মাসের এলএমপি ছিল 2রা মে। তো হিসেব করে তাকে বোঝাচ্ছি, তার সাথে কিছুতে আমি বোঝাতে পারছি না তাদের আমাদের 280 দিনের সাথে তাদের মাসের যে কি গন্ডগোল হচ্ছে আমি তাকে বোঝাতে পারছি না, দেখলাম তাকে বুঝিয়ে লাভ নেই। তো তার বয়স মাত্র 21। ব্রেস্টের এরকম একটা জায়গায় সেটা টিউমার না সেটা অ্যাবসেস সেটা যখন বোঝা যাচ্ছে না, যখন এফএনএসি থেকে শুরু করে যখন স্ক্যানের কথা, যখন ইউএসজির কথা চলছে, তাহলে আপনাকে নিশ্চয়ই খুব মন দিয়ে ভাবতে হবে। আমি শুধু বসে বসে ভাবছি যে মেয়েটাকে আমার মেয়ের চেয়ে বয়সে সে অনেক কম, তাকে কি করে প্রশ্নগুলো করি।
এবং ভাগ্য ভালো যে তারই পরে কিন্তু এক ভদ্রমহিলা ঢুকলেন, শুধু বললাম কি কোন মা হয়, শাশুড়ি মা না নিজের মা? তো দেখা গেল যে শাশুড়ি মা। তো শাশুড়ি মা আসতে আমি তাকে বললাম যে মা আমার তো খুব সুবিধা হলো আপনার কাছে আমাকে বলতে, কারণ আমি আর মেয়েকে অনেক প্রশ্ন করতে পারছি না, আপনাকে করব। এবার দেখা গেল কি, যে প্রশ্নগুলো আমি মেয়েকে করতে পারছিলাম না, মার তো বয়স হয়েছে, তার কাছে তো সে লজ্জার ভাবটা নেই। এই জায়গাগুলোকে তো দাদা আপনাকে বুঝতে হবে, এটা কিন্তু বয়সের সাথে সাথে আসবে। আমি যখন, আমার খুব মনে আছে আজ পর্যন্ত, যখন এই 1 থেকে 1.5 বছর প্র্যাকটিস করেছি, এক মা তার মেয়েকে নিয়ে এসে প্রথম আমার দিকে তাকে বললো, আপনি ডাক্তারবাবু? আমি বলছি হ্যাঁ। বললো, আপনি তো আমার মেয়ের চেয়ে বয়সে ছোট, আপনাকে আমি কি বলবো। সেদিন বুঝেছিলাম যে বাবা, চুলটি না পাকালে কিন্তু এই ধরনের রুগীগুলি আমার কাছে আসবে না। সেই এতদিন ধরে চুল পাকানোর পরে আজকে যখন অমরনাথ চক্রবর্তী স্যার আমাকে ফোন করছিলেন, তখন ওই রুগীটিকে নিয়ে আমি ব্যস্ত ছিলাম, যে যার মানে মেয়েটিকে জিজ্ঞাসা করতে পারছি না, শাশুড়িমাকে জিজ্ঞাসা করতে হচ্ছে তার সমস্ত কিছু। আসলে এই দ্বিধা দ্বন্দ্বটা একটা বড় ব্যাপার, সৌজন্যতাটা একটা বড় ব্যাপার। আপনি কি প্রশ্ন কতদূর করতে পারেন সেই একটা কিন্তু খুব বড় জিনিস। কি আপনার কাছে আছে, আপনার কাছে কোনো লেডি অ্যাটেন্ডেন্স আছে কিনা, সমস্ত কিছু মাথায় রেখে, দরকার কিন্তু একদিন উত্তর হয় না দাদা, এখান থেকে কিন্তু জানতে হবে। এখানে খুব স্পষ্ট ভাবে, যেটা আমরা নরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের বইতে আমি কোথায় পেয়েছি, যে একটি মেয়ে রুগীকে দেখতে হলে আগে তাকে মা বলে সম্বোধন করুন, তাহলে সেই যে আপনার ভিতরে একটা চেতনা আসবে, তবে গিয়ে আপনি কিন্তু তাকে ঠিক ঠিক ভাবে প্রশ্নগুলো করতে পারবেন, বা সেই মেয়েটি আপনাকে কিন্তু সবকিছু বলতে পারবে। হুম। এই জায়গাটা কিন্তু একদিনে শেখা যায় না, চেষ্টা করলে নিশ্চয়ই শেখা যাবে। এবার ছোট ছোট প্রশ্নগুলো খুব স্বাভাবিকভাবে করুন না, কিন্তু ওই যে অমরনাথ স্যার বললেন যে রবীন্দ্রনাথের কথাটা, তোমরা আমায় লিখতে বলো সহজে, সহজ কথা যায় না বলা সহজে। এই সহজ কথাটা জিজ্ঞাসা করা যায় না বলেই কিন্তু আমাদের এই গেস্ট টেকনিকটা শিখতে হবে। এইটুকু বলে শেষ করছি, নমস্কার। স্যার আর একটা কোশ্চেন, যখন ব্রেস্টের কোশ্চেন মানে পোর্শনটা বললেন, কিছু কিছু মায়েরা দেখা যায় যে আম, মানে ব্রেস্ট ফিডিং করছে ঠিক 1 মাস বা 15 দিন পরে ব্রেস্টটা অনেকটা বড় হয়ে গেছে এবং আস্তে আস্তে দুধের চাপটা বাড়ছে এবং নিপলে মানে ইয়ে হয়ে যাচ্ছে, নিপলটা একটু বন্ধ মতো হয়ে যাচ্ছে। সেরকম ক্ষেত্রে আমরা সিমটম নেওয়ার জন্য, মানে ইনভেস্টিগেশনের কথা আমি বাদ দিচ্ছি, শুধু আমরা ক্লিনিক্যাল সিমটম আহ মানে কিভাবে নিয়ে ওষুধগুলো আনবো সেটা যদি একটু বলেন। দেখুন, ব্রেস্টের মিল্ক বাড়ানোর, যদি সাফিসিয়েন্ট মিল্ক যদি না হয়, সেটা বাড়ানোরও যথেষ্ট ওষুধ আছে, এবং যদি বাচ্চা যদি খেয়ে শেষ করতে না পারে, যদি এক্সেস হয়, সেটার কিন্তু কমানোর কিন্তু প্রশ্ন আছে। এইখানে ব্যাপার হয়ে যায় কি, যে দেখুন এখানে সে আবার প্র্যাকটিক্যাল কথা। একটা মা তার বাচ্চাকে কিভাবে দুধ খাওয়াবে, হয়তো স্তনপান করাবে, তখন কিন্তু আমরা ছোটবেলায় কিন্তু বলতে পারতাম না, তখন আমরা পিসিটিসির আমার বৌমাকে পর্যন্ত, আমার স্ত্রীকেও বলে দিচ্ছে যে কিভাবে তুমি খাওয়াবে। হ্যাঁ, তখন আমি কান পেতে শুনেছি। এখন হচ্ছে কি বলুন তো, আমি যখন এই আজকে 60-এর দোরগোড়ায় দাঁড়িয়েছি, আমি কিন্তু যে কোনো একটা মাকে, সেই মেয়েটা যদি আমার মেয়েই হয়, তাকে কিন্তু আমি অবলীলায়, সে ডাক্তার হয়ে বলে দিতে পারবো যে মা তুই এইভাবে ওকে স্তনপান করে, বা স্তনপানের নিয়ম হচ্ছে এইগুলো। এটা জাস্ট প্র্যাকটিক্যাল শেখা, এটা কিন্তু সেই আপনাকে শিখতে হবে সেই মাতৃস্থানীয় কারো কাছ থেকে। হ্যাঁ। যারা এই জায়গাটাকে আপনার দুজনের মাঝখানে একটা সাবলীল করে দিতে পারবে, অথবা আপনি দরকার আপনি কোনো নার্সের সহায়তা নিন, যারা এই জিনিসটাকে শিখে এসেছে, জানছে। হ্যাঁ, এইভাবেই। আর ওষুধ সেই একই কথা বলবো, সরাসরি কোনো ওষুধ বলতে চাই চাই না, সবকিছু মিলেমিশে আপনাকে চলতে হবে। আমি বলতে চাইলাম যে ব্রেস্টে যখন দুধ যখন বেড়ে যাচ্ছে কিন্তু বাচ্চা সাক করতে পারছে না, ভিতরে অবস্ট্রাকশন হচ্ছে, সেই রকম ক্ষেত্রে সেক্ষেত্রে ব্রেস্ট ফিডিং কিভাবে করতে হবে সেটা না, নয়, তার আলাদা আলাদা টেকনিক আছে, এইটা সে ক্লাস নয়। হ্যাঁ, যদি সে ক্লাস হয় সেটা তখন আমি বলবো, যখন ইনফার্টিলিটি, যখন ফার্টিলাইজেশন বা প্রেগন্যান্সি বা মিডিওফারি নিয়ে যদি আমি কোনো ক্লাস নিই, হ্যাঁ, তখন সেই জায়গাটা বলবো। থ্যাংক ইউ। ওকে। ইসমাইল স্যার আছেন? হ্যালো।
ইসমাইল স্যার আছেন? রাসেল স্যারকে দেখা যাচ্ছে না, সম্ভবত লিভ নিয়ে নিয়েছে, উনি অসুস্থতার কারণে বোধ হয়। হ্যাঁ, লিভ নিয়েছে। আমাকে এরই মধ্যে আমার কাছে সে অনুমতিও নিয়েছে, আমি সঙ্গে সঙ্গে অনুমতি দিয়ে দিয়েছি। হ্যাঁ, আজকে এইটা দেখার বিষয়। রাইসুল ইসলাম স্যার আজকে কিন্তু কষ্ট করে করেছে। আমরা একটা কদিন আগে আমি একটা আবেদন করলাম যে যারা ওই ইয়ে করতে চায়, মানে আর কি ওই অ্যাঙ্কারিং করতে চায় বা পরিচালনা করতে চায়, তাদের জন্য কেউ এখনো পর্যন্ত আবেদন করেনি, কিন্তু এখানে বহু মানুষ আসছে। এই পরিচালনা করার আমি বলেছিলাম নিঃস্বার্থভাবে করতে হবে, এই কথাটা বলেছিলাম। এখানে কারণ আছে। আর ব্যাপার হচ্ছে যে পরিচালনাটা যদি করতে থাকে আস্তে আস্তে সে কিন্তু স্টেজ ফ্রি হয়ে যাবে। স্টেজ ফ্রি হলে পরে কিন্তু ভবিষ্যতে কিন্তু সে যদি বক্তব্য রাখার চেষ্টা করে, আমরা তো খুব শীঘ্রই কয়েকজনকে তরুণ বা তরুণী যারা মানে শিক্ষার্থী আছে তাদের আমরা এই ক্লাসে শুরু করবো। যখনই আমরা ফাঁক পাবো, যেদিনই ফাঁক পাবো তুলে নেবো, তাদের সঙ্গে আমি প্ল্যান করি এটা করতে শুরু করি, খুব শীঘ্রই শুরু করবো। আর জুনিয়র ছেলেদের তুলে না আনলে পরে কিন্তু হবে না। এরা কি বলছে, এরা কি ভাবছে, এদের কোন জায়গাটা বলতে গিয়ে গন্ডগোল হচ্ছে, এই জায়গাগুলো তো দেখতে হবে আমাদের। এখানে তো অনেকেই বসে থাকবেন আমাদের মতন সিনিয়ররা বসে থাকবে, ফলে এই ছেলেগুলোকে তুলে আনতে হবে। তো ফলে তার আগে প্রাথমিক স্টেজে তো এইটা করতে হবে, অন্তত নিঃস্বার্থ ভাবটা তো আসতে হবে। আজকে এই যে রাত জেগে এই যে নীলকমল স্যার আসছে, এখানে কোনো স্বার্থ আছে? স্বার্থ নেই। জাহাঙ্গীর জেগে বসে আছে, তার কি কোনো স্বার্থ আছে? কোনো স্বার্থ নেই। এর ফলে ব্যাপার হচ্ছে নিঃস্বার্থ ভাবটা খুব জরুরি, না হলে কিন্তু হোমিও দর্পণ কিন্তু এগোনো যাবে না। হোমিও দর্পণের মূল উদ্দেশ্যই যে আমরা নিঃস্বার্থভাবে পড়াশোনা করব এবং আমরা হোমিওপ্যাথি শিখবো এবং মানুষকে আরোগ্য প্রদান করবো। এই তো আমাদের মূল উদ্দেশ্য। এই সিম্পল উদ্দেশ্যটা হ্যানিম্যান তো বারবার বলেছিল, আই অ্যান্ড অনলি মিশন। প্রথমে অ্যাপ্রিজমটাই যদি আমরা স্যাটিসফাই না করতে পারি, তাহলে গোটা অর্গানের উপরে আমরা কিছু করতে পারবো না। এটা খুব সত্যি কথা। এগুলো কথাগুলো খুব অপ্রিয় কথা, কিন্তু বাস্তব হচ্ছে এইটাই। আমাদের চেতনাটা ভীষণ দরকার, চেতনা। এই জায়গাটা আমরা আজকে কি বলে, এই পার্থ তো আছে জানে, আমরা দিনের পর দিন খেতে পাইনি। স্যারের ক্লাস শুনতে গিয়ে খিদেতে পেটের নিয়ে যে গা গুলাচ্ছে, আর আমি চিরদিন খেতে পারি, আমি খেতে পারছি না, কারণ স্যারের চলে গেলে ওই ক্লাসটা চলে যাবে। ওই কেস রেকর্ডিং তো স্যার সামনে বসে করতেন, করতেন, তারপর ইভালুয়েশন করতেন, তারপরে রেপার্টারেশন করতেন। এইরকম করে স্যার আমাদের শিখিয়েছেন। এবং এমনও হয়েছে যে বাংলা বন্ধ হয়েছে, হ্যাঁ, বাংলা বন্ধ হয়েছে, পরের দিন বাংলা বন্ধ হবে। হ্যাঁ, তা সে কি বাংলা বন্ধ আছে ওই দিন, 12 ঘন্টার বন্ধ আছে। আমরা কি করলাম, ভোরবেলায় 3টের সময় উঠে এখান থেকে গাড়ি ধরে চলে গেলাম, কারণ 6টা 6:30টার আগে বন্ধ হয়। সেই ভোরবেলায় চলে গেছি। তা স্যারও তখন বলতেন, ঠিক আছে তোরা অল্প এসেছিস, আজকে আমি আমার কিছু অভিজ্ঞতা ঝুলি তোদের দেবো। স্যারও মানে বিশাল খুশি হতেন। এবং তাহলে এই যে কষ্ট করে আমরা শেখা, আমরা এতটা কষ্ট করে শিখে তবে আজকে এই জায়গায় পৌঁছেছি। হ্যাঁ, সেই জন্যই বলছি যে সেই তুলনায় কিন্তু আপনারা বেশি কিছু কষ্ট করছেন না। হ্যাঁ, ফলে আপনাদের সকলকে অনুরোধ করছি, পড়াশোনাটা করুন আর একটু আমাদের সহযোগিতা করুন। কারণ আমাদের তো বয়স হয়েছে, এইটা সহযোগিতা করুন, তাহলে আমরা ক্লাসটাকে ঠিক চালিয়ে নিয়ে যেতে পারবো। আমাদের অসুবিধা কিছু হবে না। আমি চাই ক্লাসটা চলুক। আমি কি কোনো অপ্রিয় কথা বলে ফেললাম? যদি বলে থাকি তার জন্য ক্ষমা চাইছি, কিন্তু আমি এটা হোমিওপ্যাথির স্বার্থে বলছি। এটি আমার বক্তব্য। ধন্যবাদ। না স্যার, আপনি যথার্থ বলছেন। এত মহৎ একটা উদ্দেশ্য যদি আমাদের মধ্যে এই জ্ঞানটা না আসে যে আমাদের এখানে অবশ্যই নিজেদের থেকে এগিয়ে আসা উচিত, তাহলে তো এটা এই সকল অপ্রিয় সত্য কথাকে বলতেই হবে, নইলে তো এটা আমাদের এই ঘুম ভাঙবে না। তো স্যার আপনাকে ধন্যবাদ। আর স্যার আমি ছোট্ট আকারে চেষ্টা করছি, আমি ভলেন্টিয়ার সার্ভিসের জন্য সবসময় প্রস্তুত আছি। অন্যান্যরা হয়তো অবশ্যই এগিয়ে আসবে। ওই যেটা বললেন একটু সংকোচ, যে পারবো কি পারবো না, এত বড় একটা প্ল্যাটফর্ম, কথা বললে যদি বিভ্রান্তি সৃষ্টি হয়, এগুলোই হয়তো কাজ করছে আমাদের মধ্যে। অনেকেই হয়তো চাচ্ছে একটু ভয়টা কাটিয়ে ফেলতে হবে। আপনারা স্যার জোর করেই দিয়ে দেন স্যার, আমাদের কোনো সমস্যা নেই স্যার, অবশ্যই আমরা করবো স্যার, এটাতে কোনো আপত্তি থাকবে না মনে হয় কারোর। আমি সাগরের কাছে শুনেছি অনেকেই অনুরোধ করে, ও অনেকেই কায়দা করে এড়িয়ে যায়, বিভিন্ন কায়দা, আমি নাম বলবো, এড়িয়ে যায়। এবং তখন সাগর এমন দিনে, আমি তো কয়েকদিন অ্যাঙ্করিং করেছি,
তা আমার তাতে কি জাত চলে গেছে? সেটা কথা না। কথাটা হচ্ছে যে পাওয়া যাবে না কেন? এটা তো বহু ছেলে আছে, অ্যাঙ্করিং করাটা তো একটা মজার ব্যাপার। তার তো পরিচিতিটা হবে, তো পরিচিতি হবে, সাহস বাড়বে, স্টেজের ফ্রাইটটা কেটে যাবে। এইগুলো তো দরকার আছে। এইগুলো কেটে গেলে পরে তবে তো সে ভালো বলতে পারবে। এবং এখানে আমরা তো এর আগেও আমরা মাঝে মাঝে জুনিয়রদের ক্লাস করেছি, অলরেডি আমার মাথায় আছে। আমি সাগর সঙ্গে কথা বলেছি, আমি অন্তত 2টো জুনিয়র ছেলেকে বাঁচবো বেছে তাদের আমি অলরেডি ক্লাস শুরু করবো। আমি যেদিনই আমি হয়তো দেখো স্যার এলেন না বা কোনো স্যার নেই আমাদের, আমরা তাকে দিয়ে দেবো। তার আগে টাস্কটা দিয়ে দেবো যে তুমি এই সাবজেক্টে রেডি থাকো, যেদিন সুযোগ হবে সেদিন বলবো। মানে ইনস্ট্যান্ট রেডি থাকতে হবে। মানে আজকে বলে কালকে বলার জন্য এরকম বলবো না। তাদের 15-20 দিন তাকে টাইম দেবো না, তাকে প্যাঁচে ফেলবো না। এই বলতে বলতে ছেলেগুলো তৈরি হবে। এবং একটা জুনিয়র ছেলে যদি বলে, তার দেখা দেখি আরো 5টা জুনিয়র যারা আছে, তরুণ শিক্ষার্থী আছে, তারাও ভাবে ও পারছে আমি পারবো না, ও এগিয়ে আসবে। এই এই হেলদি কম্পিটিশনটা দরকার। হেলদি কম্পিটিশনটা না হলে হবে না, হতে হবে। এটা না হলে কিন্তু এগোনো যাবে না, শুধু শুনলে হবে না। এই যে আজকে নীলকমল স্যার যেটা বলেছেন, আমরা তো এইগুলো তো গাইনি অবস্থা আমরা পড়েছি। হ্যাঁ, আমরা 400 মার্কের পরীক্ষা দিতে হয়েছি, আমরা তো পড়াশোনা করেছি। পড়াশোনা করেও বলছি যে বহু জায়গায় জং ধরে গেছে, যেটা আমাদের নীলকমল স্যারের বক্তব্যটা শুনে আমার জং ছাড়ছে। এই যে জাহাঙ্গীর স্যার যে আছে, উনি যেটা বললেন, ওটা শুনে আমাদের জং ছাড়ছে। কেন? না, আমাদের তো পড়াশোনা আছে, আমরা ঝট করে ওটাকে নিতে পারছি। পার্থ নিতে পারছে না বলতে পারে কি, পার্থ খুব বিনয় সহকারে বলেছে ও যথেষ্টই পারছে। হয়তো ও ভাবছে যে আমার যতটা তাড়াতাড়ি নিতে পারার ক্ষমতা ছিল সেটা এখন আর নিতে পারছি না। এটা বয়সজনিত কারণে হতে পারে। কিন্তু কথা হচ্ছে যে আমরা যদি বুড়ো বসে যদি শিখতে পারি, তাহলে দুনিয়া ছেলে আর শিখবে না। না শেখার কি আছে? আমি আজকেই তো নীলকুমার স্যারের কথা বললাম, আমি একটা কেস নিয়ে আমি ওটা চিন্তা ভাবনা করছিলাম। হ্যাঁ, তা আমি যেহেতু কেসটা আমাকে ডিসিশনের দায়িত্ব দেওয়া হয়েছে, সেই জন্য আমি নীলকমল স্যারকে আমি ওই ইয়েগুলো পাঠিয়ে দিয়েছিলাম। হ্যাঁ, আমার চোখের সমস্যাটা ভালো দেখতে পাচ্ছিলাম না, তবুও আমি কষ্ট করে দেখেছি, লেন্স দিয়ে চশমা দিয়ে দেখেছি। দেখে নিয়ে মনে হচ্ছে কেসটা খুব ক্রিটিক্যাল। স্যারের সঙ্গে পরামর্শ করে এবার আমি তাকে কালকে জানিয়ে দেবো স্যারের সঙ্গে আমার পরামর্শ, আমার মতামত মিলে গেছে। যদি না মিলতো, না মিললে কিন্তু আমি নীলকমল স্যারের মতামতটাকে গুরুত্ব দিতাম। কেন না, আমি অন্তর থেকে জানি যে আজকে এই সাবজেক্টের উপরে নীলকমল স্যারের যার দখল আছে, সে দখল আমার এই মুহূর্তে নেই। এটা স্বীকার করলে কি আমি ছোট হয়ে যাব? এই ভাবটা থাকবে কেন? আমরা যে একটা পরিবারের মতন আছি, পরিবারের মধ্যে কেউ ছোট কেউ বড়, কিন্তু তার জন্য কারো মর্যাদা তো কমবে না। মর্যাদা কমবে কেন? আমরা তো শিখবো সবার কাছে। এই মানসিকতা অত্যন্ত জরুরি। এবং অন্যান্য জায়গায়, অনেক জায়গায় আমরা দেখেছি কামড়া কামড়ি, মারামারি, পরস্পরের মধ্যে লড়াই, এটা কিন্তু এখানে আমি করতে দেবো না। এখানে কোনোভাবে আমি এই ক্ষেত্রে খুব স্ট্রিক্ট, আমি নীতির জায়গাটা ভীষণ স্ট্রিক্ট। এটাকে পরিষ্কার আমি বলে দিচ্ছি একদম। এখানে প্রত্যেকটি ছেলে আসবেন, শুনবেন, শিখুন, আমাদের সমর্থন করুন। আমরা এই কথাও বলছি, অনেক সময় জুনিয়রদের কাছে অনেক কিছু শিখতে পারি। এই সেদিন যেমন আমাদের থেকে অনেক জুনিয়র, সৈকত চক্রবর্তী এত সুন্দর প্রশ্ন করেছে, মানে আরিফ স্যারকে, আরিফ স্যার সাথে দুর্দর্শ পড়িয়েছেন। এমন সুন্দর প্রশ্ন, আরিফ স্যার বিনয়ের সময় বলছে না আমার এটা জানা নেই, স্টেজ নেই, ক্যান্সারের স্টেজ নিয়ে আমরা, এই যে জানা নেই, এইখান থেকে তাহলে কি আরিফ স্যার ছোট হয়ে গেলেন? না, তিনি সৎ বলে স্বীকারটা করেছেন যে আমি এটা জানা নেই। এবার তিনি জানার চেষ্টা করবেন। আমি এখনো ওইটা জানার জন্য, যে আমি স্টেজগুলো সব, স্টেজ নিয়ে মতামত ভিন্ন ভিন্ন মতামত আছে। 4 স্টেজ আছে, কোনো জায়গায় 5 স্টেজ আছে, কোনো জায়গায় 6টা স্টেজ আছে। এগুলো বিভিন্ন রকম মতামত আছে। এবং সেই স্টেজগুলো নির্ধারণ কি করা হয়, অন্তত একটা গ্রুপের নির্ধারণটা আমাদের জানতে পারলে সুবিধা হতো। তো সেটা তো এখনো ভালোভাবে আমাদের সেই কনসেপশনটা নেই। ফলে আমরা দেখছি আরিফ স্যার যখন জেনেছেন, আশা করছি আগামী দিনে ওটা বলবেন, কারণ ক্যান্সার নিয়ে উনি কাজ করেন, একটু ক্যান্সারের বিভিন্ন পেশেন্ট দেখেন, সেটা তো ওনার কথাতেই বোঝা যায়। তো আমরাও সেটা জেনে নেবো, জেনে নিতে দোষ কি? ফলে আমরা যদি এরকম ভাবে শিখতে শুরু করি, তাহলে কিন্তু আমাদের উন্নতি অবশ্যই হবে। এবং আপনারা একটু আপনাদের কাছে আমি তো এখন কিছু করার কথা বললাম, কিন্তু করার কথা বলে এবার আপনাদের কাছে আমি একটা আবেদন করছি। হ্যাঁ, আমরা এখানে যেভাবে আলোচনা করছি বিভিন্ন সাবজেক্ট নিয়ে স্কোয়ারলি, সামগ্রিকভাবে আলোচনা করছি, এতে কি আপনাদের কোনো বুঝতে অসুবিধা হচ্ছে কি? কেউ ক্ষতিগ্রস্ত হচ্ছেন? কারোর জায়গায় কিছু ক্ষতি হচ্ছে কি, মানে বুঝতে পারছেন না বা অসুবিধা হচ্ছে, সেটা যদি থাকে সেটা তুলে ধরুন। তাহলে আমরা অদূর ভবিষ্যতে সেইটাকে চেঞ্জ করে আমরা সেই জায়গাটাকে আমরা পরিবর্তন করার চেষ্টা করবো।
আমরা দুই একজন বলুন, সবাই মিলে তো বললে হবে না, কারণ আমাদের টাইম 17 হয়ে গেছে, আর বেশি আমরা থাকবো না। বলুন কোন জায়গায় অসুবিধা হচ্ছে, আপনার পরামর্শ দিন। আপনাদের তরুণ শিক্ষার্থীদের জন্য মেন কষ্টটা আমাদের। এই প্রসঙ্গে আমি একটা কথা বলছি, আমার একটা সাজেশন আছে। হ্যাঁ। সেটা হচ্ছে যে ক্লাসটা আগে বলা, এবং সেই স্যার যদি তার আগে একটু ইন্ট্রোডাকশন করে দেন, বা কি কি রেফারেন্স এই সাবজেক্ট গুলো এইভাবে একটু দেখে আসলে সুবিধা হয়, তাহলে তারা যদি একটু পূর্ব থেকে সেইটা একটু নিজেরা পড়াশোনা করে, তাহলে সেইটা একটু বুঝতে সুবিধা হয়। সেকেন্ড হচ্ছে, যদি বাহ, এই এটা পড়ানোর সময় যেটা ওই যেমন বোর্ডে বা এখন ওই যে পাওয়ার কিছু আছে, ওগুলো তো আমরা বুঝি না। ডায়াগ্রাম গুলো যদি একটু ওর সাথে সাথে শেয়ার করা যায়, মানে যেমন ব্ল্যাকবোর্ড শেয়ার করা হতো ক্লাসে, ওই টাইপের আর কি, তাহলে অনেক সময় পড়াটা ধরতে সুবিধা। এই দুটোই পরামর্শ। ডায়াগ্রামটা যেমন আমাদের জাহাঙ্গীর স্যার করতে পারেন, নীলকমল স্যার করতে পারেননি, মানে উনি জানেন কি আমি জানি না। আমার ব্যাপার হচ্ছে অনেকেই করতে পারে না। সেখানে একটা অন্য উপায় আছে, সেটা হচ্ছে যে আমাদের এই যখন বিজ্ঞাপন দেব তখনই আমাদের বলে দিতে হবে যে আপনি এই ডায়াগ্রাম গুলো জোগাড় করে রাখুন, শুনবেন। সবাই তো এই টেকনিক্যাল জায়গাগুলো সবাই তো ভালো পারে না, আমি তো পারি না, আমি কাকে বলবো, আমি তো নিজেই পারি না। এবং এগুলো করতে গেলে কি কায়দা কানুন অনেক কিছু আছে, ও অত আমি ক্রিটিক্যাল ইয়ে করতে গেলে আমার ক্লাস হারিয়ে যাবে, ক্লাসে বলতে পারবো না। এরা তো বলে মানে এদের হেভি ক্যাপাসিটি আছে, ওরে বাবা, ওই দিকটা নজর রাখছে, এই দিকটা নজর রাখছে। আমি তো দেখি তো, জাহাঙ্গীর স্যার, আমি সেদিন ক্লাস দেখছিলাম, ওই একটা তীর চিহ্ন ঘুরে বলছে আর তীর চিহ্নটা ওখানে নিয়ে যাচ্ছে, মানে মানে এটা সত্যি করেই মানে খুব প্রশংসার দাবি রাখে যে এরা এই কাজগুলো কষ্ট করে করছেন। হুম। আর কোনো কারো সাজেশন আছে? আমি তরুণদের কাছ থেকে সাজেশনটা চাইছি। তরুণ বন্ধুরা কিছু বলবেন? বলুন আপনারা, আপনাদের ভরসায় বসে আছি রে বাবা। স্যার একটা অনুরোধ ছিল। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। হ্যাঁ, এটা আপনাকে আগেও পার্সোনালি জানিয়েছিলাম, ওই যে প্রশ্নকরণ করছিলেন না একদিনের ক্লাসে, হ্যাঁ আপনি প্রশ্ন করছিলেন না সরাসরি, হ্যাঁ, হ্যাঁ, ওই ক্লাসটা যেন আরো মাঝে মধ্যে হয় আর কি। সেটা আমি করছি তো এখন। ইদানিং আমি হ্যাঁ শুরু হ্যাঁ করেছি, যথেষ্ট সাড়া পেয়েছি, সেটা আমি করেছি। সেটা হ্যাঁ। আমি আমার কাছে আমি করতে পারবো, কিন্তু আমাদের নীলকমল স্যার ওইরকম প্রশ্ন করলে কে উত্তর দেবে? কেউ পড়ে এসছে কি উত্তর দেবে? না 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 স্যার, সেদিনকে এটা ঘটনা যেটা হচ্ছিল, যে আনুষঙ্গিক কথা বেশি এসে যাওয়াতে যে মূল প্রশ্ন কিন্তু এগোয়নি। কিন্তু স্যার নীলকমল স্যার মানে যেভাবে শুরু করেছিলেন, ওনারা একটি মাত্র প্রশ্ন করেছিলেন, কিন্তু আরো প্রশ্ন করলে কিন্তু সুবিধা হতো আর কি। যেটা বলতে চাইছি, যে আনুষঙ্গিক কথা যেন প্রশ্নের দিনে খুব বেশি না আসে। নীলকমল স্যার মাত্র একটা প্রশ্ন করেছিলেন, আমরা তো আরো বেশি বেশি প্রশ্ন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এখন সব দিন তো সমান হবে না। হ্যাঁ, খুব খুব প্রাসঙ্গিক, যেটা আপনি বারবার বললেন না, যে সহজ করে সেইগুলো আর কি, সেই জিনিসগুলো আর কি। ওনার আহ, পড়াশোনা বা ওনার জ্ঞানে অনেকই আছে, কিন্তু আমাদেরকে একবারে প্রাথমিক আমাদের যে যেটা আমরা বলতে গিয়ে আমাদের সুবিধা হয়, বা আমরা বুঝতে পারি, বা আমাদেরকে উনি বুঝতে পারেন একবার যে কথাবার্তা গুলো বলেন, সেটার জন্য তো আমরা তো খুব ভালো বুঝতে পারি, আমাদের খুব সুবিধা হয় ওতে। জাহাঙ্গীর খুব ভালো করে, জাহাঙ্গীর খুব সহজ করে একদম, সে এই পাঠশালায় পড়ানোর মতন ছাত্রদের যেমন পড়ায়। হ্যাঁ স্যার, জাহাঙ্গীর স্যার সত্যি খুব ভালো পড়ান। এই আজকে আমি একটা বাজারে যাওয়ার পথে স্যার একটা ছবি দেখলাম আর কি, জাহাঙ্গীর স্যার আগের দিন পড়িয়েছিলেন না যেগুলো, সেই জিনিসগুলো ডায়াগ্রাম দেখলাম একটা পেপারে এরকম বড় করে রয়েছে, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম, দিয়ে দেখলাম ছবিটা প্রায় একই রকম, কিন্তু জাহাঙ্গীর স্যারের যেটা ছিল সেখানে অনেক বেশি পয়েন্ট, অসাধারণ খুব পড়া। ভালো। আর আর আজকে নীলকমল স্যার ঝড়ের বেগে চলে গেছেন, মানে কি ওনার পড়াশোনাটা এত বেশি, এবং উনি কিন্তু খুব কঠিন করে বলেননি। আসলে উনি খুব স্পিডে বলছেন বলে আমাদের ইয়ে হচ্ছে, মানে কানে নিতে মানে একটু অসুবিধা হচ্ছে, আমারও অসুবিধা হয়। আমি তো সুন্দর উপভোগ করি, এনজয় করি। কারো কারো অসুবিধা হতেও পারে, সেটা অসম্ভব কিছু না। আবার নীলকমল স্যার আবার কি বলেন নাকি, হ্যাঁ একবার অসুবিধা হলে স্যার আমরা বারবার শুনবো, রেকর্ডিংটা তো রয়েছে, ঘুরিয়ে এখানে ফিরিয়ে শুনবো আমরা আবার। এখানে বলছিলাম কি, এখানে একটা খুব অসুবিধা হয় কি জানেন তো স্যার, মানে আমি জানি না আমার ছাত্র কে,
শুধু অমরনাথ স্যার, পার্থপ্রদীপ স্যার এদের কথা যখন ভেসে ওঠে তখন মনে হয় না একটু বড় করে খেলা দেখাতে হবে। আবার যখন এদের কথা ভাবি আমি বুঝতে পারছি না যে তারা ঠিক কোন জায়গায়। এই ধরনের ক্লাস নেওয়ার একটা খুব মুশকিল হচ্ছে এটাই যে একটু উঁচু হয়ে গেলে কিছু ছাত্রদের মাথার উপর দিকে দিয়ে বেরিয়ে যাবে, আর কিছু মানুষ ধর কি বললো নতুন কি পেলাম। এই বড় কঠিন জায়গা, এই জায়গাটা বোঝা। আর আমি কথা দিচ্ছি যে সামনের বার থেকে আমার গতি কমাবো কিন্তু ভলিউমটা আমি বাড়িয়ে রাখবো। না, আমি এই যে বলছি এখানে কিন্তু লক্ষ্য করে দেখবেন ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট থেকে এমডি পর্যন্ত আছে, মানে আমাদের রেঞ্জটা কিন্তু বিরাট, এটা খুব কঠিন জিনিস না। খুব রেঞ্জ। লাইট পড়াচ্ছেন, ক্লাস 6 এর লাইট পড়াবেন না আপনি কোয়ান্টাম থিওরি দিয়ে তার লাইট বোঝাবেন? এ বড় কঠিন জায়গা। এই হোমিওপ্যাথিটা হচ্ছে খুব কঠিন জায়গা, এখানেই বারবার জি স্যার, আমি যেটা বিশ্বাস করি স্যার, জায়গাটা খুব কঠিন স্যার। আমি তো ওই জন্যই তো আমি যে আলোচনা করি যখন লক্ষ্য করে দেখবেন আমি খুব ছোট ছোট করে আলোচনা এখন করছি যাতে ছেলেগুলো মাথায় ঢোকে যে তন্ময়। জি স্যার, জি স্যার। আমি তো প্রথমের দিকে বুঝতে পারিনি স্যার যে আলোচনা যে কিভাবে হবে স্যার, কিন্তু পরবর্তী আপনার আলোচনা দেখে দেখে বুঝতে পারছি যে এখানে সলভ করতে হবে। এইটা করতে গেলে এরকম করে গোটা 10 যদি ড্রাগ স্যার আমি করে দিতে পারি, এরা ড্রাগ গুলো কিন্তু আস্তে আস্তে হজম করে ফেলে। পলিকেস ড্রাগ গুলো বললে তো হবে না, পলিকেস ড্রাগ গুলোর খুব বিশাল নলেজ দরকার, একটা ক্লাস নলেজ দরকার। জি স্যার, আজকে কমল স্যারের ক্লাসটা স্যার আমারও খুব ভালো লাগছে, একদম অসাধারণ ছিল। আমি যখন ক্লাসে অ্যানাটমি স্যার পড়াতাম তখন মাঝে মাঝে রাঙ্গি স্যার যেরকম ডিজিজ নিয়ে আলোচনা করছেন সাথে সাথে আবার কিছু রোগ নিয়ে আলোচনা করা লাগতো না স্যার। ফ্রেশ অ্যানাটমি পড়তে মজা পায় না স্যার ছেলেরা, বুঝতে পারছেন স্যার? কারণ কলেজগুলোতে আমি দেখছি যে ফ্রেশ অ্যানাটমি পড়তে বা ক্লাস আসতে ছেলেদের মনে হয় যেন জ্বর এসে গেছে বা কোনো রকম একটা হয়েছে, ছাত্ররা কমে যাচ্ছে, এরকম একটা অবস্থা হয়। যখন স্যার এইভাবে পড়ানো শুরু করলাম অ্যানাটমিক্যালের পাশাপাশি ডিজিজ কিছু নিয়ে এসে আবার ওষুধ কিছু অল্প কিছু আলোচনা করা একটা ক্লাসের ভিতরে, তখন স্যার একটু ওরা মনোযোগ পেয়ে যায় স্যার ক্লাসের ভিতরে। ঠিক আছে, এই জন্য স্যার আলোচনার জন্য আমাদের হয় স্যার এইভাবে যখন হলে স্যার আরো ভালো হবে স্যার সামনের দিকে। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে স্যার কি? আমাদের তো 11:30 চলো, আর কারো প্রশ্ন আছে কি? না স্যার, আমার কোনো প্রশ্ন নেই স্যার, আলহামদুলিল্লাহ স্যার খুব ভালো হয়েছে স্যার। আমি খুব এটা উপভোগ করছি স্যার, নীলকমল স্যারের কথাগুলো খুবই খুবই উপভোগ করছি স্যার। আসলে একটা অসাধারণ আলোচনা ছিল এবং একটার সাথে একটা একটা লিয়াজু মেনটেন করে বলাটাও স্যার খুব, আরো অনেক কিছু বলতে পারতেন কিন্তু স্যার যতটুকু দিয়েছেন আলহামদুলিল্লাহ। আচ্ছা, তরুণ শিক্ষার্থীদের মধ্যে কি বলবেন স্যারকে প্রশ্ন? তরুণ শিক্ষার্থীদের না স্যার, প্রশ্ন স্যার এখানে আর দরকার নেই স্যার, অনেক রাত হয়ে গেছে স্যার। আলহামদুলিল্লাহ স্যার। তাহলে কি আমরা এবার বন্ধ করে দেবো স্যার? স্যার আমি একটু ছোট্ট করে যে কথা বলতাম স্যার। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, বলুন স্যার। প্রথমত তো হচ্ছে যে আপনি আজকে ক্লাসের শুরুতেই বলছিলেন আমাদেরকে ক্লাসগুলোকে একটু সংক্ষিপ্ত করলে ভালো হয়। তারপরেও আমাদের তো জানার আগ্রহ অনেক বেশি, আমরা জানতে চাই এবং তখন আপনি যথার্থই বলছেন এখানে যারা 60 আছে তাদের একটা রেস্টের ব্যাপার আছে। তো আপনি আজকে যেটা বললেন যে কিছু সাজেশনের ব্যাপারটা, আমার মনে হয় যদি স্যার ক্লাসগুলো আপনারা সাজানোর সময় ক্লাসটাকে 30 মিনিটস করে নেন, 30 মিনিটসে যেই যতটুকু কভারেজ হয়, যদি এটা আসলে লিমিট করা খুবই টাফ, তাহলে হবে কি যে আমরা 1 ঘন্টার মধ্যে ছোট করে হলেও আমাদের কিছু যদি জানার ঘাটতি থেকে যায় সেটাকে নিয়ে আমরা 2-4টা কথা বলতে পারি। আর আরেকটা হচ্ছে স্যার, যেটা পার্থ স্যার বললেন যে একটা ছোট্ট করে একটা ব্ল্যাকবোর্ড নোটিশ যে হ্যাঁ আমাদের আগামী সপ্তাহে এই ক্লাসটা, যেমন আজকে মঙ্গলবার ফিক্সড হয়ে গেছে, আমরা নীলকমল স্যারের ক্লাসগুলো পাচ্ছি এবং স্যার মোটামুটি একটা বলে দিচ্ছেন যে আগামী সপ্তাহে কি করাবেন। তো যারা আমরা আগ্রহী আছি তারা ছোট করে হলো আজকে ইন্টারনেটের যুগে যে কেউ ওই টপিকসটা নিয়ে একটু সার্চ করলেই ওটাকে নিয়ে কিছু না কিছু পেয়ে যায়, তখন তার এই ভিতরকার যে জানাগুলো যে সে আসলে কি জানতে চাচ্ছে সে কিন্তু ওর মধ্যে টুকে ফেলতে পারে। সো নীলকমল স্যারের 30 মিনিটস বা 45 মিনিটস এর আলোচনার পরে ওই বিষয়ে যদি তার এই 2-4-5 মিনিটের একটা সেশন থাকে যে হ্যাঁ আজকে 5 জনের কোশ্চেন না হবে, ছোট করে তাদের কোশ্চেন গুলো করলো,
ওটা 15 মিনিটের মধ্যে কভার করে দিলে 1 ঘন্টার মধ্যে আমাদের একটা ক্লাস সুন্দরভাবে হয়ে যাবে। আশা করি সাজেশনটা স্যার ভেবে দেখবেন। আর স্যার অ্যাঙ্কারিং এর ব্যাপারে আমি আগ্রহী, এটা স্যার আমি আগে না 2-4 দিন করেছি, যদিও এখানে ভুলভ্রান্তি ছিল, আপনি তো করেছেন, সেটা তো স্যার আপনারা শিখিয়ে নেবেন। আপনি তো করেছেন, আমরা পাচ্ছি না। সাগরের উপর অতিরিক্ত চাপ পড়ে যাচ্ছে, সাগরের উপর সাগর কি সমস্যা আছে সেটা আমি জানি। আর আমি হচ্ছে টেকনিক্যালি কানা, আমি তো অতটা বুঝি না। আমি তবু ওর কাছ থেকে বুঝে বুঝে, তুমি বাবা ছেড়ে দাও, তুমি আমার ছেড়ে দাও, আমি ক্লাস চালাবো। তাহলে আপনি কত পারবেন? আমাকে সে কথা প্রশ্ন করছে। হ্যাঁ, সেটাও তো একটা ঠিক। আর আমি তো এখন তো চেম্বার আমি 14 দিন করছি, এই মাস থেকে 14 দিন শুরু করেছি। আমার তো আস্তে আস্তে চেম্বার বাড়বে, আমার তো রুগী বাড়বে তো, কারণ রুগী তো আমার কমে গেছিল। আমার ওই মেন যে চেম্বার সেখানে 10 মাস বসিনি, 10 মাস না বসার জন্য রুগী কমে গেছিল। সেইখানে টুকটুক করে বাড়তে শুরু করেছে, ফিরতে শুরু করেছে, বাড়তে শুরু করেছে। একটু বাড়বে তো, একটা সময় বেড়ে গেলে পরে আমিও তো আর চাপ এতটা নিতে পারবো না। আমার তো চাপ বাড়বে ক্রমশ, ডে বাই ডে চাপ বাড়বে। আচ্ছা, কালকে হচ্ছে, হ্যাঁ, ও অলরেডি সাগর দিয়ে দিয়েছে। কালকে হচ্ছে গ্রাফাইটিসের, আগামীকাল ডাক্তার হামিম উদ্দিন স্যার আলোচনায় আসবেন, গ্রাফাইটিস পার্ট 2। হ্যাঁ, স্যার হ্যাঁ। স্যার আর ইয়ে কোথায় আমাকে, মনির স্যার বলছে যে আমাকে একদিন বাড়ি দিন। আর মনীষ তো আমাকে বহুদিন থেকে আমাদের অ্যাঙ্কারিং করছে। হ্যাঁ, মনির তো বহুদিন ধরেই করছে, কিন্তু নতুন ছেলে কোথায়? আচ্ছা, তাহলে কি মনির কালকে করবে? জেনে নিই আমি। আচ্ছা, মনির হোসেন স্যার, কালকে কি তুমি করতে চাইছো? কালকে ওই আমিমের সঙ্গে কি করবে? মনির করবে না বাপ্পি করবে? কে করবে? ও, তাহলে আপত্তি নেই। তাহলে মনির তো বলছে আপত্তি নেই, তাহলে মনিরকে দেওয়া হোক। তাহলে কালকে তাহলে ইয়ে হামিমুদ্দিন স্যার আর মনীষ স্যার দুজনে ইয়ে করবে, দুজনে মিলে ইয়ে করবে, পরিচালনা করবে ক্লাসটা। আর গ্রাফাইটিসটা একটু দেখে আসবেন, ঠিক আছে? গ্রাফাইটিসটা সবাই একটু জেনে রইলেন, এবং গ্রাফাইটিসটা রিডিং পড়ে আসলেন। গোটা বইটা একটা, যে কোনো বই একটা রিডিং পড়ে আসলে পরশু দিনটা আবার কে আছে? পরশুদিন আবার পরপর টানতে পারবে মনির? সেটাও তো ভাবতে হবে। আরে ও তো মানুষ রে ভাই, সারাদিন খাটাখাটি করে।